where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি তোমরা ভালো আছো সবাই। আমি অর্জুন কুমার দাস, মালদা মহিষমাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের জীবন বিজ্ঞানের শিক্ষক। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম এবং চোখ। এর আগের ক্লাসে নার্ভাস সিস্টেমের কিছুটা হয়েছিল, আজকে চেষ্টা করছি বাকিটা কমপ্লিট করার জন্য। 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টার মধ্যে চেষ্টা করছি কমপ্লিট করার জন্য। তো আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে ব্রেনের ফাংশন থেকে। এর আগের ক্লাসে আমরা ব্রেনের বিভিন্ন অংশগুলো আমরা দেখেছি, 2-1টা কাজ বলা হয়েছিল, ঠিক আছে। আজকে যেটা দেখব সেটা হচ্ছে অন্যান্য কাজগুলো দেখব আমরা। তো আমরা দেখেছি এর আগে যে মস্তিষ্কের 3টা অংশ ছিল, ব্রেনের 3টা পার্ট ছিল, ঠিক আছে। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর এটা ছিল পশ্চাৎ মস্তিষ্ক, যেটাকে হিন্ডব্রেন বলা হয়ে থাকে, ঠিক আছে, হ্যান্ডব্রেন বলা হয়ে থাকে। তো অগ্র মস্তিষ্কের মধ্যে বলেছিলাম যে সবথেকে ইম্পর্টেন্ট যে অংশটা যেটা রয়েছে সেটা ছিল গুরু মস্তিষ্ক, যেটাকে বলা হয় সেরিব্রাম, ঠিক আছে। মধ্য মস্তিষ্কের 2টো ভাগ বলা হয়েছিল। মধ্য মস্তিষ্কের 2টো অংশের মধ্যে একটা হচ্ছে টেকটাম, একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেল, ঠিক আছে। সেই টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কেল ওদের আবার ভাগ রয়েছে, ঠিক আছে। পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কেরও 2টো অংশ দেখেছিলাম আমরা। কি কি দেখেছিলাম? একটা ছিল সুষুম্না শীর্ষক ছিল একটা অংশ, আর একটা অংশ যেটা ছিল সেটা ছিল পন্স আর লঘু মস্তিষ্ক, যেটাকে আমরা সেরিবেলাম বলি আমরা, ঠিক আছে। তো মধ্য মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের কাজগুলোর মধ্যে আমি বলেছিলাম কাজগুলো, আর তারপরে অগ্র মস্তিষ্কের মধ্যে আরেকটা অংশ যেটা রয়েছে যেটা হাইপোথ্যালামাস বলা হয়, সেটা সিলেবাসে রয়েছে। হাইপোথ্যালামাসের কাজটা বলছি। হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি অগ্র মস্তিষ্কে যদি ভাগ করা যায় তাহলে এখানে 2টো অংশ পাবো আমরা, ঠিক আছে। একটা হচ্ছে আন্তর মস্তিষ্ক বলা হয়, একটা হচ্ছে প্রান্ত মস্তিষ্ক বলা হয়, টেলেনসেফালন অ্যান্ড ডায়েনসেফালন বলা হয়, ঠিক আছে। তো যেটা আন্তর মস্তিষ্ক যেটা রয়েছে সেই আন্তর মস্তিষ্কের মধ্যে যে অংশটা পড়ছে, যে হাইপোথ্যালামাস যদি দেখি আমরা, তাহলে হাইপোথ্যালামাসের মেইন কাজটা হচ্ছে আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আমাদের দেহের তাপমাত্রা, টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। এছাড়া হাইপোথ্যালামাসের আরও অনেকগুলো কাজ কিন্তু রয়েছে, ঠিক আছে। আমরা জানি যে হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রকমের হরমোন সিক্রেশন যেমন হয়, আবার বিভিন্ন রকমের হরমোন তৈরি করার ফ্যাক্টরগুলো কিন্তু হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়। সেই জন্য হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। মানে পিটুইটারি গ্রন্থির কে কন্ট্রোল করে কিন্তু হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাস থেকে সরাসরি 2টো হরমোন ওখান থেকে উৎপন্ন হয়ে গিয়ে পশ্চাৎ পিটুইটারি, যেটা বলছি আমরা নিউরো হাইপোফাইসিস, সেই নিউরো হাইপোফাইসিস এসে জমা হয়, যেটা হচ্ছে এডিএইচ আর অক্সিটোসিন। তো এই এডিএইচের কাজ তোমাদের জানা আছে নিশ্চয়ই, তোমরা পড়েছো ক্লাস 9-এ। হ্যাঁ, এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা আমাদের যে মূত্রের যে পরিমাণটা, ঠিক আছে, ইউরিনের পরিমাণটাকে কন্ট্রোল করে, মানে অতিরিক্ত জলটাকে পুনঃশোষণে সাহায্য করে। সেটা হচ্ছে যে নেফ্রনের যেটা দূরবর্তী সংবর্তনালিকা, যেটাকে ডিটিসি বলা হয়, ডিস্টাল কনভলিউটেড টিবিউলস, সেখানে জলের পুনঃশোষণে সাহায্য করে থাকে, ঠিক আছে। হাইপোথ্যালামাসের সেই কাজগুলো রয়েছে। যাই হোক, মধ্য মস্তিষ্কের প্রধান যে কাজটা, সেটা যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে দর্শনে সাহায্য করে, দেখতে সাহায্য করে মধ্য মস্তিষ্ক, এবং কিছু ঐচ্ছিক বিচলনটাও সাহায্য করে। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যে অংশগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সুষুম্না শীর্ষক, যেটা বলা হয়। এখানে লিখছি না আমি, কথাগুলো বলছি, লিখতে গেলে সময় লাগবে বেশি। সুষুম্না শীর্ষক। আরেকটা কি রয়েছে এখানে সেরিবেলাম, যেটাকে বলছি আমরা গুরু মস্তিষ্ক, ঠিক আছে। সরি, ভুল বললাম, লঘু মস্তিষ্ক, সেরিবেলাম। হ্যাঁ, আরেকটা রয়েছে পন্স বা যোজক রয়েছে। এই যে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম যেটা বলছি, সেই সেরিবেলামের কাজটা কি? সেই সেরিবেলামের কাজটা হচ্ছে আমাদের দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। দেহের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করছে সেরিবেলাম। সেই সেরিবেলামের
যদি দেখি আমরা তা সেটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেই পশ্চাৎ মস্তিষ্কের অংশের মধ্যে আমি যদি একটুখানি দেখার চেষ্টা করি আমি, তাহলে ঠিক এটা যদি অগ্র মস্তিষ্কের এদিকে যদি থেকে থাকে, ঠিক আছে, মানে এইভাবে যদি থাকি আমি, তাহলে এইরকম জায়গাতে সেরিবেলামটা রয়েছে, ঠিক আছে, এইরকম জায়গাতে সেরিবেলামটা রয়েছে। সেরিবেলামেরও দুটো খণ্ড রয়েছে, মানে দুটো গলার্ধ রয়েছে। সেই গলার্ধ দুটো ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে। কি বললাম? ভার্মিস, হ্যাঁ, ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে লঘু মস্তিষ্কের গলার্ধ দুটো। ঠিক সেভাবে যদি অগ্র মস্তিষ্ক দেখি আমরা, অগ্র মস্তিষ্কের মধ্যে দুটো গলার্ধ রয়েছে, এর আগের দিন বলেছিলাম। সেই অগ্র মস্তিষ্ক যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কর্পাস ক্যালোজাম, ঠিক আছে, কর্পাস ক্যালোজাম বলা হয়ে থাকে। তো এখানে যে পশ্চাৎ মস্তিষ্ক যেটা ছিল, সেই পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যেটা সুষুম্না শীর্ষক যে অংশটা, সুষুম্না শীর্ষক যে অংশটা, তার কাজটা কি বলছে? সুষুম্না শীর্ষকের মধ্যে অনেক কটা সেন্টার রয়েছে, অনেক কটা সেন্টার। কিসের সেন্টার? কিছু কিছু কাজের, যেমন যদি বলি আমরা যে ঘর্ম নিঃসরণ, লালা নিঃসরণ, তারপর হচ্ছে শ্বাস কেন্দ্র, এই যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি যেটা, তার যে সেন্টার, এগুলো সবগুলো কে কন্ট্রোল করে? সুষুম্না শীর্ষক কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে। আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যেটাকে যোজক বলছি আমরা, স্নায়ু যোজক বা পন্স যেটা বলছি, সেই পন্সের কাজটা কি? সেই পন্সের কাজটা হচ্ছে মধ্য মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষকের মধ্যে যোগাযোগ স্থাপন করা। অর্থাৎ এই জায়গাটা রয়েছে মধ্য মস্তিষ্ক, এটা পুরোটা অগ্র মস্তিষ্কের অংশ। এইরকম পজিশনে রয়েছে আমার কে? সেরিবেলাম, মানে যেটাকে আমরা লঘু মস্তিষ্ক বলি। এই রকম জায়গাতে রয়েছে কে? পন্স বা স্নায়ু যোজক। আর এই রকম জায়গাতে কে রয়েছে? সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক কেন বলা হয় এটাকে? কারণ এরপর থেকে সুষুম্না কাণ্ড শুরু হয়ে গেল। তো সুষুম্না কাণ্ডের মাথার উপরে ব্রেনের যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে সুষুম্না শীর্ষক। এই সুষুম্না শীর্ষকের মধ্যে কয়েকটা কাজের সেন্টার রয়েছে, যে কাজগুলো বললাম। এই যে পন্সকে বলা হয় যোজক। এ কী করে? সুষুম্না শীর্ষক আর মধ্য মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে, যোগাযোগ স্থাপন করে রাখে, ঠিক আছে। আর অগ্র মস্তিষ্কের মধ্যে আরেকটা অংশ যেটা ছিল আন্তর্মস্তিষ্ক, সেই আন্তর্মস্তিষ্কের মধ্যে একটা পার্ট রয়েছে থ্যালামাস বলা হয়। থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয়। রিলে স্টেশন হিসাবে কাজ করে। কেন? কারণ যে কোনো ইনফরমেশান যখন অগ্র মস্তিষ্কে ঢোকে তখন থ্যালামাস দিয়ে যায়, সেই জন্য থ্যালামাসটাকে মস্তিষ্কের দ্বার বা দরজা বলা হয়ে থাকে, ঠিক আছে। আরেকটা যেখানে জিনিস রয়েছে যেটা হচ্ছে ব্রেন স্টেম। ব্রেন স্টেমটা কি সেটা একটু দেখি আমরা কি বলছি। ব্রেন স্টেমটা রয়েছে যে মস্তিষ্কের যে অংশগুলো দেখলাম আমরা, সেই অংশের মধ্যে অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক যদি বাদ দিই, বিশেষ করে অগ্র মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক, অর্থাৎ গুরু মস্তিষ্ককে বাদ দিলাম আর এখান থেকে লঘু মস্তিষ্ককে বাদ দিলাম, তাহলে কে থাকলো? গুরু মস্তিষ্ক বাদে অগ্র মস্তিষ্কের বাকি অংশগুলো, প্লাস মধ্য মস্তিষ্কের অংশ রয়েছে, প্লাস পন্স রয়েছে, প্লাস সুষুম্না শীর্ষক রয়েছে। এই সবগুলোকে একসাথে বলা হয় ব্রেন স্টেম বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখব আমরা যে ব্রেনের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে আবরণীটা যেটা রয়েছে তাকে কি বলা হয়। তো এটা যদি ব্রেন অংশ যদি হয়ে থাকে, এটা যদি সুষুম্না কাণ্ড যদি হয়ে থাকে, তাহলে তার উপরে একটা আবরণী রয়েছে, ঠিক আছে। তার উপরে একটা কি রয়েছে? আবরণী রয়েছে। সেই আবরণীটাকে কি বলা হয়? সেই আবরণীটাকে বলা হয় মেনিনজেস, ঠিক আছে, মেনিনজেস। তো মেনিনজেস শুধুমাত্র যে কি বলা হয়, এটাকে বলা হয় মেনিনজেস বলা হয়। মেনিনজেস যে শুধুমাত্র মস্তিষ্কে থাকে তা নয় কিন্তু, ঠিক আছে, সুষুম্না কাণ্ডের উপরে মেনিনজেসটা থাকে। এটা হচ্ছে মেনিনজেসের 3টা লেয়ার রয়েছে অ্যাকচুয়ালি। এটা ত্রিস্তরীয় আবরণী, ঠিক আছে। সেই ত্রিস্তরীয় আবরণী যদি আমরা ভেতর দিক থেকে বাইরের দিকে যদি দেখি, আমরা ভেতর দিক থেকে বাইরের দিকে যদি আবরণীটাকে দেখার চেষ্টা করি, অর্থাৎ এখান থেকে এইটুকু পার্টকে যদি দেখি আমি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেনিনজেস, ঠিক আছে। মেনিনজেসের 3টা পার্ট রয়েছে, 3টা লেয়ার রয়েছে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, অর্থাৎ এটা হচ্ছে বাইরের লেয়ার। আমি বাইরের দিক থেকে যদি ভিতরে ঢুকি তাহলে প্রথমে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার, 3টা লেয়ার রয়েছে। এই 3টা লেয়ারকে সংক্ষেপে ডিএপি বলে। ডিএপি বলে মানে এটা কোথাও বইয়ে লেখা নেই যে ডিএপি বলা হয়, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি ডিএপি, ঠিক আছে। পুরো নামটা কি? ডি থেকে হচ্ছে ডুরামেটার, এ থেকে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, পি থেকে হচ্ছে পেয়া ম্যাটার। কি বললাম? ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, পেয়া ম্যাটার, বই লেখা রয়েছে। এটা সংক্ষেপে মনে রাখার জন্য ডিএপি মানে সব থেকে বাইরে ডুরামেটার, ডি সব থেকে প্রথমে রয়েছে, এ মাঝে মানে অ্যারাকনয়েড ম্যাটার, পি হচ্ছে সব থেকে ভেতরেরটা মানে পেয়া ম্যাটার। মানে এই দিক থেকে যদি আমি ঢুকি তাহলে প্রথমে ডুরামেটারকে টাচ করব, ডুরামেটারকে ক্রস করার পরে তারপর আমি অ্যারাকনয়েড ম্যাটারে যাব,
ওটাকে ক্রস করলে আমি পিয়ামিটারে যাব, ঠিক আছে। তো এই হচ্ছে তিনখানা আবরণ। মেনিনজেস থেকে এক রকমের কিন্তু ফ্লুইড সিক্রেশন হয়, ঠিক আছে, যেটাকে বলছি আমরা সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আমরা জানি যে ব্রেনের মধ্যে ভেন্ট্রিকল রয়েছে, ঠিক আছে। ব্রেন যদি দেখি আমরা ভিতরে, তাহলে ব্রেনের মধ্যে এভাবে চারখানা কিন্তু ভেন্ট্রিকল রয়েছে, চারখানা এভাবে ভেন্ট্রিকল রয়েছে, ঠিক আছে, ভেন্ট্রিকল রয়েছে। আর সেই ভেন্ট্রিকল মানে কি, মানে গহ্বর আর কি। সেই গহ্বরটা কন্টিনিউ হয়েছে কোথায়, সুষুম্না কাণ্ডের মধ্যেও, ঠিক আছে। সুষুম্না কাণ্ডের এই গহ্বরটাকে বলা হয় নিউরোসিল। কি বলা হয়, সুষুম্না কাণ্ডের এই গহ্বরটাকে বলা হয় নিউরোসিল বলা হয়, নিউরোসিল। সুষুম্না কাণ্ডের গহ্বরটাকে নিউরোসিল বলা হয়। মস্তিষ্কের মধ্যে যে চারখানা গহ্বর রয়েছে 1 2 3 4, ঠিক আছে, চারখানা গহ্বর রয়েছে। সেই চারটা গহ্বর একে অপরের সঙ্গে কিন্তু আবার কানেক্টেড রয়েছে। 1 নম্বর আর 2 নম্বর গহ্বরটা যার সাহায্যে কানেক্টেড রয়েছে, এই নালীটাকে বলা হয় ফোরামেন অফ মনেরো বলা হয় এটাকে, ঠিক আছে। 3 নম্বর এবং 4 নম্বরের গহ্বরের মধ্যে যে কানেকশনটা রয়েছে তাকে ইকুইডাক্ট অফ সিলভিয়াস বলা হয়। আর 4 নম্বর গহ্বরটা যখন সুষুম্না কাণ্ডের সঙ্গে যখন যুক্ত হচ্ছে যে ছিদ্র দ্বারা বা যে পথে, তাকে বলা হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম, ঠিক আছে। এবার এই যেটাকে বলছি আমরা গহ্বর, সেই গহ্বরের মধ্যে কিন্তু কি রয়েছে, ফাঁকা জায়গা নয় এটা অ্যাকচুয়ালি, এর মধ্যে এক রকমের তরল পদার্থ রয়েছে যার নামটা হচ্ছে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ব্রেনের মধ্যেও রয়েছে আর সুষুম্না কাণ্ডের মধ্যেও রয়েছে। তো এই সিএসএফের উৎপত্তি কোথা থেকে, বলছে মেনিনজেস থেকে সিএসএফের উৎপত্তি হয়। মেনিনজেসের যেটা 3টা লেয়ার যেটা বললাম, এই যে সাব অ্যারাকনয়েড স্পেস থেকে সিএসএফের উৎপত্তি হয়, ঠিক আছে। আরেকটা রয়েছে ব্রেনের মধ্যে যেটা করয়েড প্লেক্সাস রয়েছে, ঠিক আছে। ওটা ডিটেলসে পরে থেকে তোমরা বুঝতে পারবে, যদি হায়ার ক্লাসের বই যদি তোমরা দেখো তাহলে সেখানে বুঝতে পারবে। করয়েড প্লেক্সাস নামক জায়গা রয়েছে, সেখান থেকে সিএসএফ কিন্তু তৈরি হয়, ঠিক আছে। সিএসএফের কাজটা কি রয়েছে, সিএসএফ কি করে, সিএসএফ করে কি, যে এই যে গুরু মস্তিষ্ক বা মধ্য মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক যাই থাকে না কেন, এদের ঘর্ষণ থেকে রক্ষা করে। সিএসএফ এই অংশগুলোকে ঘর্ষণ থেকে রক্ষা করে, প্লাস পুষ্টি প্রদান করে ব্রেনের মধ্যে, ঠিক আছে। সিএসএফের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে দেখবো আমরা, গ্লুকোজ রয়েছে, এখানে ফ্রুক্টোজ রয়েছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, বিভিন্ন রকমের সল্ট রয়েছে, এরা সেই কাজটা করে থাকে, ঠিক আছে। এবার যেটা বলছিলাম এখানে, যে এই ব্রেনের সঙ্গে কি রয়েছে, নার্ভ যুক্ত রয়েছে কিন্তু, ঠিক আছে, নার্ভ। আবার স্পাইনাল কর্ডের সঙ্গেও নার্ভ যুক্ত রয়েছে। ব্রেনের সঙ্গে এবং স্পাইনাল কর্ডের সঙ্গে যে নার্ভগুলো যুক্ত রয়েছে, এর আগের দিন বলেছিলাম, তাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র 2 রকমের ছিল, সেটা এর আগে ক্লাসে বলেছি। সেটা কি রয়েছে, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, দেহজ, আর একটা ছিল কি ছিল এটা অটোনমিক নার্ভাস সিস্টেম, মানে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সেই অটোমেটিক নার্ভাস সিস্টেম আবার 2 রকমের হয়, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সেটা একটুখানি আসছি পরে। তার আগে জেনে নিই আমরা যে নার্ভ জিনিসটা কী ছিল। নার্ভ কি রয়েছে, নার্ভ আর নার্ভ সেল দুটো আলাদা জিনিস কিন্তু। নার্ভ সেল মানে নিউরন, আর নার্ভটা কি, স্নায়ু। কি দিয়ে তৈরি, বলছে এই যে নিউরনের যে তো অ্যাকশানগুলো যেগুলো ছিল, অ্যাকশান, ঠিক আছে, অ্যাকশান, ঠিক আছে। এই অ্যাকশানগুলোকে কী বলা হয়, আবার নার্ভ ফাইবার বলা হয় বা স্নায়ু তন্তু বলা হয়ে থাকে। তো এইভাবে অসংখ্য নার্ভ ফাইবার দিয়ে কিন্তু কি তৈরি হয়, নার্ভ তৈরি হয়, ঠিক আছে। আমরা যদি নার্ভের যদি আবরণীগুলো যদি দেখি আমরা কীভাবে তৈরি হয়, তাহলে স্নায়ুর সবথেকে উপরের আবরণটা কী ছিল, সবথেকে উপরের আবরণটাকে কী ছিল, নিউরোলেমা। মানে স্নায়ুর বলতে মানে স্নায়ু কোষের নিউরনের অ্যাকশানের সবথেকে উপরের আবরণটাকে কী ছিল, নিউরোলেমা, ঠিক আছে। এবার যখন নার্ভ যখন তৈরি করবে তখন কি হয়, নিউরোলেমার উপরে একটা আবরণী থাকে, তাকে বলছি আমরা এন্ডোনিউরিয়াম। এইভাবে কয়েকটা এন্ডোনিউরিয়াম যুক্ত নার্ভ ফাইবার একটা বাঞ্চ গঠন করলে তাকে আবার একটা আবরণী তৈরি করে, তাকে বলা হয় পেরিনিউরিয়াম, ঠিক আছে, পেরিনিউরিয়াম। এবারে পেরিনিউরিয়ামের বাঞ্চ নিয়ে যখন বান্ডেল তৈরি হবে তখন তাকে বলছি আমরা, সেই কাভারটাকে বলছি আমরা এন্ডোনিউরিয়াম। সেইভাবে কিন্তু নার্ভটা তৈরি হয়। মানে বলতে চাইছি আমি, এটা যদি যদি অ্যাকশন যদি হয় থাকে, তাহলে এর উপরে যে কাভারটা যেটা রয়েছে তাকে কি বললাম, এন্ডোনিউরিয়াম। তাহলে এভাবে এর উপরে এন্ডোনিউরিয়াম, এখানেও এন্ডোনিউরিয়াম, ঠিক আছে। এবার এই 3খানা নার্ভ ফাইবার মিলে এর উপরে একটা কাভার থাকবে,
তাকে বলছি আমি পেরিনিউরিয়াম। তাহলে এইভাবে কি এটা পেরিনিউরিয়ামে কাভার দিয়ে তৈরি রয়েছে, তাহলে এন্ডোনিউরিয়ামটা ভিতরে ঢুকে গেল, তার উপরে পেরিনিউরিয়াম তৈরি হলো। এবার এইভাবে 3খানা বা 4খানা বাঞ্চ নিয়ে 3খানা 4খানা বাঞ্চ নিয়ে আবার এর উপরে একটা কাভার তৈরি হবে, তাকে বলছি আমরা এপিনিউরিয়াম। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে কি তৈরি হলো? নার্ভ তৈরি হলো, স্নায়ু তৈরি হলো। আর এক একটাকে কি বলবো আমি? নার্ভ ফাইবার। এক একটাকে বলবো আমি নার্ভ ফাইবার, যেটাকে আমরা অ্যাকশন বলছিলাম, সেই নার্ভ ফাইবার এক একটা। বোঝা গেল কথাটাকে? তো এইভাবে যে নার্ভগুলো তৈরি হয়, সেই নার্ভগুলো কিন্তু 3 রকমের নার্ভ হয়। ঠিক আছে, 3 রকমের নার্ভগুলো হয়। কি কি? একটা হচ্ছে অন্তর্বাহী, একটা হচ্ছে বহির্বাহী। ঠিক আছে, বহির্বাহী, অন্তর্বাহী, এটা বহির্বাহী, আর একটা হচ্ছে মিশ্র নার্ভ বলা হয় এটাকে। ঠিক আছে, মিশ্র নার্ভ বলা হয়। অন্তর্বাহী কোনটা? বলছে যে নার্ভগুলো উদ্দীপনাকে গ্রাহক স্থান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসে, অন্তর্বাহী, বা এটাকে এফারেন্ট বলা হয়। ঠিক আছে, এফারেন্ট বলা হয়। বহির্বাহী কোনটা? যে নার্ভগুলো স্নায়ু উদ্দীপনাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারকে নিয়ে যায়, কারকে মানে ইফেক্টরে নিয়ে যায়। কারক হিসাবে পেশি থাকতে পারে বা কোনো গ্রন্থি গ্ল্যান্ড থাকতে পারে, সেই জায়গায় উদ্দীপনা যখন নিয়ে গেল তখন তাকে বহির্বাহী স্নায়ু বলছি আমরা, বা এটাকে বলছি আমরা ইফারেন্ট। ঠিক আছে, ইফারেন্ট বলছি আমরা। আর একটা কী রয়েছে? মিক্সড রয়েছে। মিক্সড মানে মিশ্র। মিশ্রটা কী করবে? যে নার্ভটা মানে যে স্নায়ুটা উদ্দীপনাকে গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসবে, সেই স্নায়ুটাই কিন্তু আবার সেই উদ্দীপনাটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে তার যে আদেশটা, সেই আদেশটা ইফেক্টরে নিয়ে যাবে ওই একই নার্ভ, তাকে বলছি আমরা মিশ্র স্নায়ু। ঠিক আছে, তো মস্তিষ্কের মধ্যে বলেছিলাম এর আগে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে। সেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নামগুলো মনে রাখলে খুব ভালো হয়। ঠিক আছে, কী কী রয়েছে? অলফ্যাক্টরি রয়েছে, অপটিক রয়েছে, অকুলোমোটর রয়েছে, হ্যাঁ, ট্রক্লিয়ার, ট্রাইজিমিনাল, অ্যাবডুসেন্স, এগুলো সব রয়েছে। ফেসিয়াল রয়েছে, হ্যাঁ, হাইপোগ্লোসাল রয়েছে, হ্যাঁ, ভেগাস রয়েছে, এগুলো সব রয়েছে। তো এদের মধ্যে কেউ অন্তর্বাহী হিসাবে কাজ করে, কেউ বহির্বাহী হিসাবে কাজ করে। কিন্তু সুষমাকাণ্ডের মধ্যে যেগুলো রয়েছে, সুষমাকাণ্ডের মধ্যে যে স্নায়ুগুলো রয়েছে, যে নার্ভগুলো রয়েছে, মধ্যে বলতে কি মানে সুষমাকাণ্ড থেকে যেগুলো বেরিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির, সবই কিন্তু মিশ্র প্রকৃতির। কিন্তু মস্তিষ্কের মধ্যে যেগুলো রয়েছে, সেই মস্তিষ্কের মধ্যে স্নায়ুগুলোর মধ্যে কিছু কিছু স্নায়ু রয়েছে অন্তর্বাহী, মানে সেন্সরি নিউরন দিয়ে তৈরি, সেগুলো হয়। বহির্বাহী, ঠিক আছে, যেগুলো মোটর নিউরন দিয়ে তৈরি হয়। আর একটা হচ্ছে মিক্সড, যেটা কিনা সেন্সরি এবং মোটর 2 রকমের নিউরন দিয়েই তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা স্নায়ুকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারলাম আমরা। ঠিক আছে, যে কাজ অনুসারে বলতে পারি অন্তর্বাহী, বহির্বাহী আর মিশ্র স্নায়ু। গঠন হিসাবে হতে পারে যে সেন্সরি নিউরন দিয়ে যেগুলো রয়েছে তাকে বলছি আমরা সংজ্ঞাবহ স্নায়ু বলছি আমরা। ঠিক আছে, মোটর নিউরন দিয়ে যেগুলো তৈরি রয়েছে সেগুলোকে আমরা আজ্ঞাবহ বা ইফেক্টর নার্ভ যেটা বললাম আমরা। আর যেটা সেন্সরি এবং মোটর 2 রকমের নিউরন দিয়ে যেটা তৈরি রয়েছে তাকে আমরা মিশ্র স্নায়ু বলছি। ঠিক আছে, এবার যে স্নায়ুগুলো রয়েছে, স্নায়ুর মধ্যে কি হয়, কখনো কখনো স্নায়ু গ্রন্থি তৈরি হয়। স্নায়ু গ্রন্থিটা কী জিনিস? আমরা যদি নিউরনের গঠন যদি দেখি আমরা, তা কী দেখেছিলাম যে নিউরনের মধ্যে এরকম একটা কী রয়েছে, সেল বডি রয়েছে। ঠিক আছে, যেটাকে কোষ দেহ বলছি আমরা। তো এইভাবে অসংখ্য নিউরন দিয়ে না স্নায়ুটা তৈরি হচ্ছে। অসংখ্য নিউরন দিয়েই নিউরনের যে নার্ভ ফাইবারগুলো সেগুলো দিয়ে স্নায়ু তৈরি হচ্ছে। এবার এই নিউরনের প্রত্যেকটা নিউরনের কি রয়েছে? এদিকে কোষ দেহটা রয়েছে, তাই না? কোষ দেহটা রয়েছে। এবার এইভাবে কতগুলো কোষ দেহ মিলিত হয়ে গিয়ে যে অংশটা স্ফীত গ্রন্থির মতো অংশটা তৈরি করে তাকে বলা হয় নার্ভ গ্যাংলিয়ন। ঠিক আছে, নার্ভ গ্যাংলিয়নের বিশেষ কাজ রয়েছে। এখান থেকে কিছু নিউরোসিক্রেটারি পদার্থ খরিত হয়, যার জন্য নার্ভটাকে সিক্ত মানে ভেজা করে রাখে, বলে স্নায়ু উদ্দীপনা দ্রুত চলবে। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে স্নায়ুর সৃষ্টি হয়। স্নায়ুর সৃষ্টি মিনস নতুন করে নয়, কিন্তু মানে এখান থেকে স্নায়ুটা সৃষ্টি হচ্ছে আর কি। ঠিক আছে, তো এই স্নায়ু গ্রন্থি আবার 2 রকমের হয়, তোমাদের সিলেবাসে এটা সম্ভবত নেই। ঠিক আছে, একটা হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে তৈরি হয় সবসময় স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরেও কিন্তু স্নায়ু গ্রন্থি থাকে, কিন্তু ওটাকে স্নায়ু গ্রন্থি বলে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, স্নায়ু গ্রন্থির অবস্থান সবসময় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরেই বলা হয়। যেমন স্পাইনাল কর্ড যদি দেখি আমরা, তো স্পাইনাল কর্ডের যে পৃষ্ঠীয় অংশ, সেই পৃষ্ঠীয় অংশের মধ্যে এখানে সে প্রত্যেকটা জায়গাতে কি রয়েছে, স্নায়ু গ্রন্থিটা রয়েছে। যাই হোক, যেটাকে নার্ভ গ্যাংলিয়ন বলা হচ্ছে। এবার দেখবো আমরা কি
সাইনেপস জিনিসটা কি, সাইনেপস কি রয়েছে বলছে যে একটা নিউরন, ঠিক আছে, একটা নিউরন আর তারপরে আর একটা নিউরন, অর্থাৎ দুটো নিউরনের মধ্যে যে সংযোগ স্থলটা, ঠিক আছে, যে জায়গাটা রয়েছে, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা কি বলবো, সাইনেপস বলবো। একটা নিউরনের অ্যাকশন প্রান্ত, আবার একটা নিউরন শুরু হলো, এই নিউরনের একটা ডেনড্রন প্রান্ত, এই অংশটাকে কি বলবো আমরা, সাইনেপস বলবো, বা স্নায়ু সন্নিধি বলা হয় এটাকে, প্রান্ত সন্নিকর্ষের শেষ অংশ আর পরবর্তী নিউরনের যে ডেনড্রনটা শুরু হলো, সেই ডেনড্রনের জায়গা, এই জায়গাটাকে বলছি আমরা সাইনেপস বলছি আমরা, ঠিক আছে, বা স্নায়ু সন্নিধি বলছি আমরা। এই স্নায়ু সন্নিধি বা সাইনেপস বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে, যেমন এখানে অ্যাকশন এবং ডেনড্রনের সঙ্গে মিলিত এটা তৈরি হয়েছে, মানে এই নিউরনের অ্যাকশন এই নিউরনের ডেনড্রনের সঙ্গে হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় এক্সোডেনড্রাইটিক বলা হয়। আবার যদি এইরকম যদি হয় যে এটা কোষদেহ রয়েছে আর এখান থেকে আরেকটা নিউরন, এখান থেকে আটটা নিউরন এভাবে রয়েছে, ঠিক আছে, এখান থেকে একটা নিউরন রয়েছে, তখন এটাকে বলবো আমরা, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা ডেনড্রন, আর কার মধ্যে রয়েছে, কোষদেহের মধ্যে রয়েছে। আবার এরকম হতে পারে যে এখানে একটা হলো, আবার এখান থেকে একটা তৈরি হলো, ঠিক আছে, এইদিকে একটা নিউরন রয়েছে, এইদিকে একটা নিউরন রয়েছে, তার অ্যাকশনটা এখানে রয়েছে, তাহলে এটাকে কি বলবো আমরা, এক্সোসোমাটিক বলবো আমরা, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন রকমের স্নায়ু বা মানে সাইনেপস আমরা দেখতে পাবো। মেইন যেটা রয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাই আমরা অ্যাকশন আর ডেনড্রনের মধ্যে, এক্সোডেনড্রাইটিক বলা হয়ে থাকে। এই সাইনেপসের কাজটা কি বলছে, এই সাইনেপসের কাজটা হচ্ছে যে স্নায়ু উদ্দীপনাকে, এই যে এদের মধ্যে যে অ্যাকচুয়ালি যে ফাঁকা জায়গা থাকে, অ্যাকচুয়ালি এরা কানেকশন থাকে না কিন্তু, ঠিক আছে, একটা ডেনড্রনের, একটা নিউরনের শেষ অংশের যেটা অ্যাকশন আর একটা নিউরনের যে ডেনড্রনটা যেটা শুরু হলো, এর মধ্যে কিন্তু একটুখানি ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে, খুব সামান্য ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটা একটুখানি সাইনেপস গঠন করছে, ঠিক আছে। তো উদ্দীপনাটা কি হয়, এক নিউরন থেকে আর এক নিউরনে যে প্রবাহিত হবে, সেটা এই যে ফাঁকা জায়গা থাকার জন্য তো আসতে পারবে না, তখন কি হয়, এই যে প্রান্ত সন্নিকর্ষ যেটাকে বলছি আমরা, মানে প্রান্ত বুরুষ অংশে যেটা রয়েছে ছোট ছোট থলির মতো অংশ তাকে বলা হয় সাইনেপটিক নব। এই সাইনেপটিক নব থেকে এক রকমের নিউরো ট্রান্সমিটার নিশ্চিত, যেটা বলা হয় অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে, সেই অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে উদ্দীপনাটা পরবর্তী নিউরনের মধ্যে এসে থাকে। এটাই হচ্ছে সাইনেপসের কাজটা, হচ্ছে এটা অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে উদ্দীপনাটাকে পরবর্তী নিউরনে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে। এবার দেখবো আমরা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কী ছিল, যেটাকে সুষুম্না কাণ্ড বলছি আমরা, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড রয়েছে কোথায়, সুষুম্না কাণ্ড রয়েছে আমাদের মেরুদণ্ডের মধ্যে, ঠিক আছে। মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, সেই হাড়গুলো কিন্তু যদি দেখি আমরা তাহলে আংটির মতো কিন্তু, ঠিক আছে, আংটির মতো রয়েছে। তাহলে 10-12টা বা 20-25টা আংটিকে যদি পরপর যদি বসিয়ে দিই আমি, তাহলে কি হবে, একটা ক্যানেল পাবো আমরা, তাই না, একটা নালীর মতো অংশ গঠন হয়ে যাবে। সেই নালীটাকে বলা হয় নিউরাল ক্যানেল। কি বলা হয়, নিউরাল ক্যানেল বলা হয়। সেই নিউরাল ক্যানেলের মধ্যে সুষুম্না কাণ্ডটা ঢুকে থাকে। সুষুম্না কাণ্ডের শুরুটা কোথায়, মস্তিষ্ক থেকে, কারণ এটা মস্তিষ্ক, তো মস্তিষ্ক থেকে পরে যে অংশটা সুষুম্না কাণ্ড যেখান থেকে শুরু হয়েছে, সেটা ওই আমাদের যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো রয়েছে, তার মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেই ফাঁকা জায়গাগুলো দিয়ে যে নিউরাল ক্যানেলটা তৈরি হবে, তার মধ্যে সুষুম্না কাণ্ডটা ঢুকে থাকে। সুষুম্না কাণ্ডের ভিতরেও একটা সরু নালীর মতো ফাঁকা জায়গা থাকে, যেটা কিছুক্ষণ আগেই বললাম, যেটাকে কি বলা হয়, নিউরোসিল বলা হয়। আর এই নিউরোসিলের মধ্যে সিএসএফ কিন্তু থাকে, ঠিক আছে। তো আমাদের মেরুদণ্ডের মধ্যে টোটাল হাড় কটা রয়েছে, টোটাল হাড় রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কটা, 31টা, ঠিক আছে। এক একটাকে কী বলা হয়, কোষেরুকা বলা হয়, ঠিক আছে, ভার্টিব্রে, কোষেরুকা বলা হয়। এই 31টা হাড় থাকলেও যদি আমরা দেখি ভালো করে, তার কারণে 26টা পাবো আমরা। কেন, কারণ নিচের দিকে কিছু হাড়গুলো কি হয়ে গেছে, ফিউজড হয়ে গিয়ে সিঙ্গেল হাড়ে কনভার্ট হয়েছে। সেই হাড়গুলোর নাম কি রয়েছে, সেই হাড়গুলোর নামকে সংক্ষেপে যদি বলি আমি, তাহলে এইভাবে বলতে পারবো কি, সিটি স্ক্যান যেমন হয় বায়োলজির ব্যাপার, সিটি, ঠিক আছে, মনে রাখবে এভাবে। এলএসসি, আমরা লাইফ সায়েন্সকে সংক্ষেপে এলএসসি লিখি আমরা, তাই কি না, তাহলে মনে রাখা সহজ হয়ে গেল। সিটি লাইফ সায়েন্সের ব্যাপার, সিটি স্ক্যান যেটা করি আমরা, তাই না, কম্পিউটেড যে স্ক্যানটা যেটা হয় ব্রেনের, আর এলএসসি লাইফ সায়েন্স, তাহলে কি হলো, সিটি এলএসসি। নাম কীভাবে মনে রাখবো, সি থেকে হচ্ছে সার্ভাইকাল, ঠিক আছে, প্রথমে যে হাড়গুলো এখানে রয়েছে কোষিকাগুলো, সেটাকে সার্ভাইকাল বলা হয়। তারপর হচ্ছে থোরাসিক, ঠিক আছে, থোরাসিক 12টা থাকে, থোরাসিক মানে বুকের অংশটা আর কি, এখান থেকে যদি পেছনটা ধরি আমি, তাহলে এখান থেকে 12টা থোরাসিক। লাম্বার হচ্ছে 5টা, স্যাক্রাল হচ্ছে 5টা, আর কক্সিজাল হচ্ছে কটা, 4টা থাকে। তাহলে কটা হলো, 12 আর 5 22, 22 আর 4 কত হচ্ছে 26, 33টা যদি হয় তাহলে এদিকে কটা থাকবে, 7 6 13 7, সার্ভাইকাল 7,
থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5, কক্সিজাল 4। ঠিক আছে, এই 5টা স্যাক্রাল ফিউজড হয়ে গিয়ে একটা হয়েছে, আর এই 4টা স্যাক্রাল এই কক্সিজাল ফিউজড হয়ে গিয়ে এটাও একটা হয়েছে। তাহলে এটা যদি কাউন্ট করি আমি 7 + 12 + 5 + 1 + 1 26 দাঁড়াবে। যাই হোক, তো এই যে হাড়গুলো যেগুলো রয়েছে সেই হাড়ের মধ্যে এই যে এভাবে কোষিকাগুলো আমাদের এভাবে জয়েন্ট রয়েছে পরপর, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কি রয়েছে নার্ভাস মানে স্পাইনাল কর্ড এভাবে নেমে এসেছে। ঠিক আছে, এই স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত হয়? মোটামুটি 45 সেন্টিমিটার মতো হয়ে থাকে। ঠিক আছে, 45 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে হয়, ফিমেলের ক্ষেত্রে 42 সেন্টিমিটারের মতো হয়। কিন্তু কার এটা লেন্থ বললাম? স্পাইনাল কর্ডের বললাম। ঠিক আছে, স্পাইনাল কর্ডের। কিন্তু এই ব্যাকবোনটা যদি দেখি আমরা, ব্যাকবোনটা কিন্তু 45 সেন্টিমিটার থেকে অনেক বেশি বড় হয়। ঠিক আছে, এবার যখন বেবি যখন মার পেটে থাকে কি না, ঠিক আছে, ওই সময়টাতে কিন্তু স্পাইনাল কর্ড আর এই যে যেটা মেরুদণ্ড যেটা বলছি, ব্যাকবোন যেটা বলছি, সেটার লেন্থ কিন্তু মোটামুটি একই থাকে, মানে দুটোর গ্রোথ কিন্তু মানে সমানভাবে হয়। ঠিক আছে, কিন্তু জন্মের পর থেকে কি হয়, মেরুদণ্ডের বৃদ্ধিটা অনেক বেশি হয়ে যায়, আর স্পাইনাল কর্ডের বৃদ্ধিটা কিন্তু মানে অতটা হয় না। ঠিক আছে, যতটা হওয়ার ততটাই হয়, কিন্তু মেরুদণ্ড সমান হয় না। ফলে কি হয় যে এত বড় যদি মেরুদণ্ড যদি হয়, তাহলে স্পাইনাল কর্ডকে কিন্তু আমি এখান থেকে এই পর্যন্তই পাবো। কতদূর পর্যন্ত পাবো বলছে? সার্ভাইকাল থেকে শুরু করে হ্যাঁ থোরাসিকে ক্রস করে যাবে, আর লাম্বারের 2 নম্বর লাম্বার যেটা L2, এই পর্যন্ত কিন্তু কাকে পাবো আমি? স্পাইনাল কর্ডকে পাবো আমরা। ঠিক আছে, তো স্পাইনাল কর্ড থেকে যে প্রতিটা কোষেরুকার খণ্ড যদি ধরি আমি, তাহলে সেই খণ্ড হিসাবে যদি মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের খণ্ড যদি দেখি আমি, তাহলে এরকম এক একটা করে স্পাইনাল কর্ডের খণ্ডটা পাবো আমরা। ঠিক আছে, প্রত্যেকটা স্পাইনাল কর্ডের সঙ্গে কি হয়েছে, এক জোড়া করে নার্ভ বেরিয়েছে, এক জোড়া করে বেরিয়েছে। তাহলে টোটাল নার্ভ কত হবে? তাহলে 31 পেয়ার হবে, 31 জোড়া হবে। সবগুলোই স্নায়ু কিন্তু মিশ্র প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এবার শেষের দিকে যখন আসবো আমরা এখানে, মানে মেরুদণ্ডের ভিতর দিয়ে শেষের দিকে যখন লাম্বার 2 পর্যন্ত যখন আসবো, তখন এখানে কি দেখবো আমি, যে স্পাইনাল কর্ডটা এভাবে কিন্তু এখানে সমাপ্তি ঘটেছে, এই বৃদ্ধি এই পর্যন্ত। শেষের অংশটা দেখা যাবে কেমন, ইসের মতো, কোন শেপ। ঠিক আছে, কোন শেপ। সেই জন্য এই জায়গাটাকে কি বলা হয়? কনাস মেডুলারিস বলা হয়। ঠিক আছে, কনাস মেডুলারিস, কনাস মেডুলারিস বলে কোন জায়গাটাকে? যেখানে L2 অংশে মানে লাম্বার 2 অংশে যেখানে স্পাইনাল কর্ড শেষ হয়ে গেল কোন আকৃতি নিয়ে, কনাস মেডুলারিস। ঠিক আছে, এবার এখান থেকে কক্সিজিয়াল পর্যন্ত একটা কানেকটিভ টিস্যু দিয়ে এটা যুক্ত থাকে। ঠিক আছে, তাকে আমরা কি বলছি? ফাইলাম টার্মিনেল। এটাকেই বলা হয় ফাইলাম টার্মিনেল বলা হয়, টার্মিনেল। ঠিক আছে, ফাইলাম টার্মিনেল বলা হয়। এবার এই যে প্রতিটা খণ্ড থেকে যে এক জোড়া করে স্নায়ু বেরিয়েছে, ঠিক আছে, এবার কি হয়, জন্মের পর তো মেরুদণ্ডের বৃদ্ধিটা বেশি হয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের তুলনায়, ফলে পরবর্তী শেষের দিক থেকে যে স্নায়ুগুলো যেটা বেরোয় না, সেটা এইরকম জায়গা থেকে বেরোতে শুরু করে, যে এইরকম জায়গা থেকে বেরোতে শুরু করে। কেন? যেগুলো বেরাচ্ছে সেটা হচ্ছে দুটো আংটির মাঝখান দিয়ে, যেটা বলা হয় ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, মানে দুটো কোষেলুকার মাঝে জায়গাটাকে বলা হয় ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। সেখান থেকে কিন্তু নার্ভগুলো এভাবে বেরিয়েছে। তো নিচের দিকে এটা বেশি বৃদ্ধি হয়ে যাওয়াতে কি হয়েছে, পরবর্তী নার্ভগুলো তার নিচ থেকে যে ফোরামেনটা রয়েছে সেখান থেকে বেরিয়েছে। ফলে নিচের অংশগুলো দেখতে, স্পাইনাল কর্ডের নিচের অংশগুলো দেখতে লেজের মতো, মানে ঘোড়ার যে লেজ, সেই লেজের মতো দেখতে মনে হয়। সেই জন্য এই অংশটাকে বলা হয় কোডা ইকুইনা বলা হয়ে থাকে, কোডা ইকুইনা। ঠিক আছে, কোডা ইকুইনা বলা হয়ে থাকে এই অংশটাকে। বোঝা গেল? স্পাইনাল কর্ডের কাজটা কি? স্পাইনাল কর্ডের কাজ হচ্ছে সরল প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা, পেশি টান নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো স্পাইনাল কর্ড করে থাকে। ঠিক আছে, এবার নেক্সট দেখবো আমরা রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশনটা কি? রিফ্লেক্সার বা বলছে এটাকে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াটা কী জিনিস? যে আমরা জানি যে যখন কোনো বাইরে থেকে উদ্দীপনা যখন আমরা কোনো গ্রহণ করি, তখন সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে আমরা সাড়া দিই। ঠিক আছে, যেমন গরম বস্তুতে যদি হাত পড়ে, আমরা সাথে সাথে কী করি, গরম বস্তু থেকে হাতটাকে তুলে নিই আমরা। ঠিক আছে, তো
তো এই যে গরম বস্তুতে হাত পড়লো তুলে নিলাম, ঠিক আছে, এটাকে বলবো আমরা কি প্রতিবর্ত ক্রিয়া বলবো, ঠিক আছে। এই প্রতিবর্ত ক্রিয়া তাহলে কি বলবো, যে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে আমরা আমাদের যে তাৎক্ষণিক, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক, কি বললাম, তিনটা জিনিস, তাৎক্ষণিক খুব দ্রুত ঘটে, স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আর অনৈচ্ছিকভাবে ঘটে। অনৈচ্ছিক মানে এই নয় যে মানে এই জিনিসটা এরকম তো হয় না, না যে গরম বস্তুতে হাত পড়লো তারপরে আমাদের মনে হবে যে না আমাদের হাতটা সরাতে হবে তারপরে হাতটা সরাবো, তা তো হয় না, তাই না? আমাদের অজান্তেই হাতটা আমরা তুলে ফেলি, ঠিক আছে, অজান্তে হাতটা তুলে ফেলি। আচ্ছা একটা জিনিস বলো তো, যখন কোনো জিনিস আমরা গরম বস্তুতে হাত পড়লে হাতটাকে আমরা এইভাবে টানি কেন? উপর দিকে তো তুলতে পারি বা এইভাবে তো সরাতে পারি, কখনো সরাই না আমরা, সবসময় কী এভাবে সরাই। কেন সরাই? এই কোশ্চেনটা থাকলো তোমাদের, আমাকে পারলে উত্তরটা দেবে, ঠিক আছে। এইভাবে এইদিকে কেন সরাই আমরা? এদিকে সরাই না, উপর দিকে সরাই না, এইদিকে কেন সরাই? এটা কোশ্চেন থাকলো, এটা আমাকে উত্তর দেবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এই যে আমাদের যে প্রতিক্রিয়াটা যেটা হলো, যে গরম বস্তুতে হাত পড়লো, আমরা যে প্রতিক্রিয়াটা দেখালাম এটাকে কি বলবো আমরা? রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। এই প্রতিবর্ত ক্রিয়াটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো যদি দেখি আমরা তাহলে বলবো প্রতিবর্ত ক্রিয়াটা, যেটাকে রিফ্লেক্স অ্যাকশন বলা হয়, এই রিফ্লেক্স অ্যাকশনটা দুই রকমের হয়। কি কি দুই রকমের হয়? একটা হচ্ছে জন্মগত, ঠিক আছে, জন্মগত মানে জন্ম থেকে পাওয়া যে বাহ্যিক উদ্দীপনার সাহায্যে সে রেসপন্স করবে, ঠিক আছে, সেটা জন্ম থেকে পাওয়া। আরেকটা কি রয়েছে? অভ্যাসগত, ঠিক আছে। তো অভ্যাসগত আর জন্মগত কোনটা? যেমন কোন একটা ছোট্ট বাচ্চা শিশুকে ওকে যদি চিমটি কাটা হয় হালকা করে, যদিও কাটা উচিত নয়, তাহলে কি করবে? ও পাট বা হাতটা মানে যে জায়গায় চিমটি কাটা হচ্ছে সেখানে সরাবেও, তাই কি না? সরাবেও। বা ও যদি খিদে যদি পায় তাহলে ও কাঁদবেও, ঠিক আছে। তো খিদে পাওয়াটা অভ্যন্তরীণ এখানে হয়ে গেল, আর বাইরে থেকে চিমটি কাটা যেটা হলো সেটা বাহ্যিক হয়ে গেল। তাহলে অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো উদ্দীপনার প্রভাবে যে তাৎক্ষণিক, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক, ঠিক আছে, অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলছি আমরা প্রতিবর্ত ক্রিয়া। তো শিশুদের খিদে পেলে যে কাঁদে সেটা প্রতিবর্ত ক্রিয়া, সেটা ঐচ্ছিক, ওকে কেউ শিখিয়ে দেয়নি যে তোমার খিদে পেয়েছে তুমি এবার কান্নাকাটি করো তারপর তোমাকে খাওয়া দেবে, ওকে শিখিয়ে দেয়নি কেউ, তাই কি না? তাহলে সেটা সরল প্রতিবর্ত ক্রিয়া। গরম বস্তুতে হাত যদি পড়ে তাহলে সেটা হচ্ছে সহজাত, মানে জন্মগত হিসাবে পেয়েছে, ওটা কাউকে শিখিয়ে দিতে হয়নি। কিন্তু অভ্যাসগত কোনটা? যে সকল প্রতিবর্ত ক্রিয়াগুলো অভ্যাসের মাধ্যমে অর্জিত হয়, যেমন গান শেখা, ঠিক আছে, বা কবিতা বলতে পারা বা সাইকেল চালানো, এগুলো অভ্যাসের দ্বারা হয়, সেটা হচ্ছে কি অর্জিত প্রতিবর্ত শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। আর যেগুলো জন্ম থেকে পায় সেটা শর্ত নিরপেক্ষ, বোঝা গেল? এটা অভ্যাসগত। সাইকেল চালানোর কথা যেটা বললাম, গান শেখা, সেটা অভ্যাসগত। আর খিদে পাওয়া, গরম বস্তুতে হাত পড়লে সহজেই সেখান থেকে হাতটা সরিয়ে নিয়ে আসা, সেটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। আচ্ছা, লালা নিঃসরণ হলে, মানে কোনো খাবার দেখলে লালা নিঃসরণ হয়, এই লালা নিঃসরণ হওয়াটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া না অর্জিত প্রতিবর্ত ক্রিয়া? দ্বিতীয় কোশ্চেন তোমাদের জন্য থাকলো যে কোনো খাবার, ভালো খাবার দেখলে লালা নিঃসৃত হলে সেই লালা নিঃসরণ হওয়াটা সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে না এটা অভ্যাসগত বা যেটা বলছি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে? দ্বিতীয় নম্বর কোশ্চেন তোমাদের জন্য থাকলো, ঠিক আছে। তো রিফ্লেক্সেশন দুই রকমের বলা হলো। এবার বলছি রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্কটা কি? যেটাকে প্রতিবর্ত চাপ বলা হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রতিবর্ত চাপ বলা হয়। প্রতিবর্ত চাপটা কি? আমরা যদি সুষমাকাণ্ডের একটা অংশকে যদি দেখি আমরা, ঠিক আছে, তো এই জায়গাতে আমরা কি দেখব যে এর এখানে এইচ শেপ অংশটা মাঝের, এখানে অনেক নাম রয়েছে কিন্তু, ঠিক আছে, সুষমাকাণ্ডের গঠনের অনেক কিছু এখানে রয়েছে কিন্তু। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক বলতে গিয়ে যে জিনিসটা বলতে হতো এখানে অনেক কিছু বলার রয়েছে কিন্তু, ঠিক আছে, কিন্তু আমাদের সময় কম রয়েছে বলে সেগুলো ডিটেলসে যেতে পারলাম না আমি। তো এই যে এটা হচ্ছে এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে নিউরোসিল। এই জায়গাটা যদি কাটি আমরা তাহলে মাঝে যে ছিদ্রটা পাবো সেটা হচ্ছে নিউরোসিল, ঠিক আছে। এটা পিছনের অংশ, এটা সামনের অংশ। পিছনের অংশ, সামনের অংশ মানে কি? আমি যদি এইভাবে যদি সুষমাকাণ্ডের এক একটা খণ্ডকে যদি দেখতে চাই আমি, তাহলে এই অংশটা যেটা হচ্ছে এটা সামনের অংশ, এটা হচ্ছে পেছনের অংশ, ঠিক আছে। পেছনের দিকে দুটো হর্ন লাইক স্ট্রাকচার রয়েছে এইদিকে, ঠিক আছে, আর সামনের দিকে দুটো হর্ন লাইক স্ট্রাকচার রয়েছে। এখানে গ্রে ম্যাটার রয়েছে আর হোয়াইট ম্যাটার রয়েছে। অনেক কিছু এখানে তোমাদের জানার জন্য রয়েছে, যা বলার জন্য রয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা বলতে পারছি না এই জায়গাটাতে। তো এই যে এখান থেকে যে স্নার্ভটা গেল, এই যে এই দিক থেকে বলছিলাম প্রতিটা খণ্ড থেকে এক জোড়া করে স্নায়ু, তাহলে এদিকে একটা স্নায়ু রয়েছে আর ঠিক সেভাবে এইদিকে একটা স্নায়ু রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে হর্ন,
শৃঙ্গ বলা হয় এগুলোকে, ঠিক আছে। আবার কিছু কিছু সুষমা কাণ্ডের খণ্ডের মধ্যে এই দুটো শৃঙ্গ ছাড়াও পার্শ্বীয় শৃঙ্গও দেখা যায়, ঠিক আছে, যেখান থেকে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের সৃষ্টি রয়েছে। যাই হোক, তো আমরা যেটা প্রতিবর্ত চাপ যেটা বুঝলাম, সেখানে কি হয় যে এটাকে একটু অন্য কালার করে দিই, এটাকে একটু অন্য কালার করে দিই, ঠিক আছে। তাহলে এই যে অংশটা, ঠিক আছে, সুষমা কাণ্ডের একটা অংশ যদি বলি আমি, তাহলে এগুলো হচ্ছে হর্ন, ঠিক আছে, এটা একটা হর্ন, একটা হর্ন মানে পার্শ্বীয় শৃঙ্গ যেটা বলা হয়। তাহলে এই জায়গাটাকে যদি দেখি আমি এভাবে এটাকে নিলাম, এটা তাহলে এটা হলো অগ্রশৃঙ্গ, এটা পশ্চাৎ শৃঙ্গ, মানে আমার এখান থেকে যদি একটা সুষমা কাণ্ডের পার্টকে যদি বের করে সামনে যদি রাখি আমি, তাহলে এটা হচ্ছে অগ্র দিকে অংশ, এটা হচ্ছে পেছনের দিকে অংশ। তাহলে অগ্র অংশ হচ্ছে এই অংশটা, আর পেছনের দিকে অংশটা হচ্ছে এই অংশটা, ঠিক আছে। তো প্রতিটা স্নায়ু যখন সুষমা কাণ্ডের ভিতরে ঢোকে তখন বাইফার্কেট হয়ে যায়, দুটো রুট হয়ে যায়। এটাকে সুষমা কাণ্ডের সেই স্নায়ুটার মূল বলবো, রুট বলবো, দুটো রুট নিয়ে সুষমা কাণ্ডের ভিতরে ঢুকলো। কিন্তু বাইরে যদি দেখি আমি, তাহলে এখানে কি দেখবো আমি, একটাই স্নায়ু মনে হবে, কিন্তু সুষমা কাণ্ডে যখন ঢুকে তখন দুটো রুট নিয়ে ঢোকে। এটা পেছন দিক দিয়ে ঢুকে, তাকে কি বলা হয়, ডরসাল বলা হয়, ডরসাল রুট বলা হয়। আর সামনের দিক থেকে যেটা বলা হয় তাকে বলা হয় ভেন্ট্রাল রুট, মানে এটা অঙ্কীয় অংশ, এটা হচ্ছে পৃষ্ঠীয় অংশ, ঠিক আছে। তো প্রত্যেকটা সুষমা কাণ্ডে যে সুষমা স্নায়ু রয়েছে, এই পৃষ্ঠীয় অংশটা যেটা পৃষ্ঠীয় যে অংশটা, সেই পৃষ্ঠীয় অংশটা হচ্ছে কি, সেন্সরি নিউরন দিয়ে তৈরি। আর অঙ্কীয় অংশে যেটা বেরিয়েছে সেটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে মোটর নিউরন দিয়ে তৈরি। কিন্তু আমি যদি সুষমা কাণ্ডের বাইরে যদি এই জায়গায় দেখি, তাহলে মনে হবে একটাই নার্ভ রয়েছে, তাহলে একটা নার্ভের দুটো রুট, দুটো রাস্তা, ভিতরে দুটো রাস্তা এখানে আছে, বাইরে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন সুষমা কাণ্ডে ঢুকে তখন দুটো রাস্তা নিয়ে ঢোকে, ঠিক আছে। তো যখন কোনো উদ্দীপনা যখন গৃহীত হয়, তখন পশ্চাৎ অংশ দিয়ে সেন্সরি নিউরন দিয়ে যেটা তৈরি রয়েছে, পশ্চাৎ অংশটা সুষমা কাণ্ডের, সেই নার্ভ দিয়ে, মানে এফারেন্ট নার্ভ দিয়ে এখানে এসে ঢুকলো। কিন্তু এটাকে এফারেন্ট বলছি না আমি, কারণ এটা মিশ্র স্নায়ু, কারণ এই নার্ভ দিয়ে কিন্তু আবার ফিরে যাবে। এই অংশটা আমি দেখতে পাবো না, এইটুকু অংশটা দেখতে পাবো, এখান থেকে এইটুকু অংশটা দেখতে পাবো আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমার একটাই নার্ভ মনে হবে, কিন্তু যখন ঢুকছে সুষমা কাণ্ডের মধ্যে তখন বাইফার্কের দুটো রুট নিয়ে ঢুকছে। এই দিক দিয়ে উদ্দীপনাটা এসে ঢুকে, এসে এখানে সেই উদ্দীপনার বিচার বিশ্লেষণ হয়। তারপরে সেই বিচার বিশ্লেষণের উদ্দীপনাটা এবার এই মোটর নিউরন দিয়ে কোথায় যাবে, কারকে, ইফেক্টর বা কারক যেটা বলছি সেখানে যাবে, বুঝতে পারলে। তাহলে এই যে পুরো যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলছি আমি কি, প্রতিবর্ত চাপ, ঠিক আছে। সেই প্রতিবর্ত চাপের মধ্যে তাহলে কি কি পড়লো এখানে আমার কে, রিসেপ্টর, গ্রাহক। তারপরে কে রয়েছে, অন্তর্বাহী স্নায়ু। অন্তর্বাহী মানে কি, যে উদ্দীপনাটাকে অন্তরে মানে ভিতরে নিয়ে আসছে, ভিতরে মিনস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসছে, সেটা অন্তর্বাহী হয়ে গেল। এটা এখানে কে রয়েছে, এখানে রয়েছে অ্যাডজাস্টার স্নায়ুর কথা বলেছে, নিউরনের কথা বলেছিলাম, ঠিক আছে, অ্যাডজাস্টার রয়েছে। আর এটা কি রয়েছে, বহির্বাহী স্নায়ু রয়েছে, ঠিক আছে। তাহলে এই পথটা, বহির্বাহী স্নায়ু সেই উদ্দীপনাকে কোথায় নিয়ে যাবে, কারকে নিয়ে যাবে। তাহলে প্রতিবর্ত যে ক্রিয়া, সেই প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে কি কি অংশ পড়ছে, গ্রাহক হলো, অন্তর্বাহী স্নায়ু হলো, তারপরে কি হলো এখানে অ্যাডজাস্টার নিউরন হলো, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপরে কি হলো মানে সুষমা কাণ্ডের অংশ, তারপরে কি হলো বহির্বাহীর অংশ, মানে বহির্বাহী স্নায়ুপথ, যেটাকে এফারেন্ট নার্ভ বলছি আমরা, ইফারেন্ট নার্ভ বলছি, ইফারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে এফারেন্ট, এটা ইফারেন্ট নার্ভ বলছি। তারপরে কি হচ্ছে, কারক। এতগুলো অংশ হচ্ছে প্রতিবর্ত চাপের মধ্যে, ঠিক আছে। আর যে পথে উদ্দীপনাটা পরিবাহিত হলো তাকে বলছি আমরা প্রতিবর্ত চাপ বলছি, বোঝা গেল। নেক্সট দেখবো আমরা, একটুখানি আর বলে দিই, তারপর আমরা চোখ সম্পর্কে দেখব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নার্ভ, স্নায়ু কথাটা অ্যাকচুয়ালি কি, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি যদি বলি যে ব্রেন, আর যদি বলি স্পাইনাল কর্ড, ব্রেনের মধ্যে স্নায়ু আছে না নাই, স্পাইনাল কর্ডের মধ্যে স্নায়ু আছে না নাই, বলবো যে না, নেই। ব্রেনের মধ্যে স্নায়ু নেই, স্পাইনাল কর্ডের মধ্যে স্নায়ু নেই। তাহলে স্নায়ুগুলো আছে কোথায়, বলছে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো ব্রেনের সঙ্গে যুক্ত রয়েছে আর স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে। নার্ভ বা স্নায়ু কি দিয়ে তৈরি বললাম, অনেকগুলো নার্ভ ফাইবার দিয়ে তৈরি হয় কিন্তু, ঠিক আছে। তাহলে ব্রেনের ভিতরে কি রয়েছে, বলছে ব্রেনের ভিতরে অসংখ্য নিউরন রয়েছে, ব্রেনে রয়েছে, আর সুষমা কাণ্ডের মধ্যে অসংখ্য নিউরন রয়েছে। তাহলে ব্রেনের মধ্যে যে নিউরনগুলো রয়েছে, সেই নিউরনের যে নার্ভ ফাইবার, সেগুলো বাঞ্চ হয়ে কি নার্ভ তৈরি করেনি, বলবো না, নার্ভ তৈরি করেনি। তাহলে কি তৈরি করেছে ওখানে, এক্ষেত্রে কি হয়, তাহলে কি থাকে, নার্ভ থাকে, তাহলে কি থাকে, এগুলোকে ট্র্যাক্ট বলা হয়। কি বলা হয়, ট্র্যাক্ট বলা হয়।
ট্র্যাক্ট, TRACT, ট্র্যাক্ট বলা হয় এটাকে, ঠিক আছে, ট্র্যাক্ট বলা হয়। তো এই ট্র্যাকগুলো কীরকম রয়েছে, এভাবে রয়েছে, হ্যাঁ এভাবে রয়েছে ট্র্যাকগুলো। তো এই ট্র্যাকগুলোর মধ্যে কোনো ট্র্যাক হচ্ছে সেন্সরি নিউরন দিয়ে তৈরি, আর কোনোটা রয়েছে কি মোটর নিউরন দিয়ে তৈরি। তো যেগুলো সেন্সরি নিউরন দিয়ে তৈরি সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক, ঠিক আছে, মানে নিচ থেকে উপর দিকে গেছে। আর উপর থেকে যেগুলো এসেছে নিচের দিকে তাকে বলছি আমরা ডিসেন্ডিং ট্র্যাক বলছি। মানে বলতে চাইছি আমি এটাই যে নিচ থেকে উপরে যে ট্র্যাকগুলো রয়েছে, মানে নিচ থেকে উপরে কী করে বলবো, নিচ থেকে উপরে এখান থেকে বোঝা যাবে যে কে নিচ থেকে উপরে কে উপর থেকে নিচে, বোঝা যাবে না। কি করে বুঝবো, কাজের ভিত্তিতে। কি করে কাজের ভিত্তিতে বলছে, যে ট্র্যাকগুলো উদ্দীপনাকে সুষুম্না কাণ্ড থেকে মস্তিষ্কে নিয়ে যায় তাকে বলবো অ্যাসেন্ডিং, তাই না? আর যে উদ্দীপনাগুলো মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ডে ফিরে আসছে তাকে বলবো আমরা ডিসেন্ডিং ট্র্যাক। তাহলে নার্ভাস সিস্টেম মানে নার্ভ কথাটা শুধুমাত্র, স্নায়ু কথাটা শুধুমাত্র আমরা পেরিফেরালের ক্ষেত্রে ব্যবহার করছি, মানে প্রান্তীয়র ক্ষেত্রে ব্যবহার করছি, মানে এগুলো প্রান্তীয়, ঠিক আছে, এগুলো প্রান্তীয় তার ক্ষেত্রে ব্যবহার করছি, কিন্তু মস্তিষ্কের ক্ষেত্রে কিন্তু নার্ভ কথাটা ব্যবহার করা হয় না। 3 নম্বর তোমাদের কোশ্চেন বলবো এখন আমি, যে তোমরা সেটা আমার উত্তর দেবে। যে আমি কি বললাম যে কিছু স্নায়ু কোষের কোষদেহগুলো মিলিত হয়ে কি তৈরি করে, নার্ভ গ্যাংলিয়ন তৈরি করে। তাহলে নিউরনের মধ্যে তো অসংখ্য স্নায়ু কোষ রয়েছে, তাহলে নিউরনের মধ্যে তার অসংখ্য কোষদেহ পাবো আমরা নিউরনের, তাই না, কোষদেহ পাবো। তাহলে এখানে কি কোষদেহগুলো মিলে স্ফীত নার্ভ গ্রন্থির মতো অংশ তৈরি করে না, মানে নার্ভ গ্যাংলিয়নের মতো অংশ তৈরি করে না? হ্যাঁ কি না, ঠিক আছে, এস অর নো, ঠিক আছে। যদি এস যদি হয় তাহলে এখানে নামটা কি রয়েছে, ঠিক আছে, যদি এস যদি হয়ে থাকে তাহলে এখানকার কোষদেহগুলো মিলিত হয়ে যে অংশটা তৈরি হয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তার নাম কি? 3 নম্বর কোশ্চেন তোমাদের এটা থাকলো, আমাকে অ্যান্সারটা দেবে, ঠিক আছে। এবার নেক্সট ঢুকে যাচ্ছি আমি চোখের, বেশি সময় নেই আর আমাদের, ঠিক আছে, আমি চোখের মধ্যে ঢুকে পড়ছি। এবার আমাদের যে চোখ যেটা রয়েছে, যেটাকে দর্শন ইন্দ্রিয় বলি আমরা, ঠিক আছে, সেই চোখটার আমাদের রয়েছে কোথায়, অক্ষিকটরের মধ্যে। এটাকে এখান থেকে চোখটাকে বের করে নিলে বাকি যে অংশটা গর্তটা দেখতে পাবো তাকে কি বলবো আমরা, অক্ষিকটর, ঠিক আছে। যে চোখটা বের করলাম তাকে কি বলছি আমরা বলছি আই বল বলছি আমরা, ঠিক আছে, আই বল, ঠিক আছে, আই বল বলা হয়। তো চোখের কি কি অংশ রয়েছে যদি দেখি আমরা, চোখের কি কি অংশ রয়েছে, তো দেখবো যে চোখের এমনি 3খানা অংশ আমরা দেখতে পাবো, মানে 3টা লেয়ার প্রথমে দেখতে পাবো আমরা। 3টা লেয়ারের মধ্যে একটা কমপ্লিট লেয়ার থাকে আর 2টো ইনকমপ্লিট লেয়ার থাকে, ঠিক আছে, একটা কমপ্লিট লেয়ার, 2টো ইনকমপ্লিট লেয়ার। সব থেকে বাইরের যে লেয়ারটা যেটা রয়েছে তাকে কি বলছি আমরা, তাকে এটা কমপ্লিট লেয়ার কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিট লেয়ার। এই কমপ্লিট লেয়ারের মধ্যে যেটা রয়েছে তাকে বলবো আমরা কি, তাকে বলবো আমরা স্ক্লেরা প্লাস কর্নিয়া, ঠিক আছে, এটাকে কর্নিও স্ক্লেরাল কোট বলা হয়ে থাকে, ঠিক আছে, বা এটা ফাইব্রাস কোট বলা হয় এটাকে আবার, কারণ এটা তন্তুময় কলা দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো আমি, কমপ্লিট যেটা রয়েছে, কমপ্লিট কোট যেটা রয়েছে, এই কমপ্লিট কোটের 2টো অংশ পাবো তাহলে আমি কি কি, একটা হচ্ছে স্ক্লেরা, হ্যাঁ, স্ক্লেরাকে আবার শ্বেতমণ্ডল বলা হয়, সাদা থাকে সেজন্য শ্বেতমণ্ডল বলা হয়। আর একটা কি রয়েছে, কর্নিয়া, কর্নিয়াকে আবার অচ্ছদপটল বলা হয় বাংলাতে। তো বাংলা নাম থেকে আমার মনে হয় যে ইংলিশ যে নামগুলো রয়েছে সেগুলো বেশি সুবিধা মনে রাখার, ঠিক আছে, আর পরীক্ষাতে সেভাবে আসে, ঠিক আছে। এটাকে শ্বেতমণ্ডল হিসাবে আসে না সাধারণত, কর্নিয়াটাকে যেটা অচ্ছদপটল বলে সেই হিসাবে সাধারণত আসে না, ঠিক আছে। তাহলে এটা কমপ্লিট, এটা কোট হলো। 2 নম্বর যে কোটটা রয়েছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় করোয়েড, ঠিক আছে, করোয়েড বলা হয়। আর 3 নম্বর যে লেয়ারটা যেটা রয়েছে সেই 3 নম্বর লেয়ারটাকে বলা হয় রেটিনা, কি বলা হয় এটাকে, রেটিনা বলা হয়, রেটিনা বলা হয়, ঠিক আছে। তো 3টা লেয়ার হলো, কমপ্লিট লেয়ারের মধ্যে স্ক্লেরা আর কর্নিয়া, করোয়েড, এটা কমপ্লিট লেয়ার নয়, এটা হচ্ছে ইনকমপ্লিট লেয়ার, এটা হচ্ছে ইনকমপ্লিট লেয়ার। আর রেটিনা যেটা সেটা কিন্তু ইনকমপ্লিট লেয়ার, মানে পুরো লেয়ার থাকে না। পুরো লেয়ার মানেটা কি, এটা চোখ বুঝাতে গেলে চলে অনেক সময়ের ব্যাপার রয়েছে, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়, নাহলে আদারওয়াইজ কিন্তু এটা বোঝা খুব কঠিন, ঠিক আছে। আমরা যেটা ছবি যেটা দেখি বইয়ের মধ্যে যেটা দেখি সেটা কেমনভাবে ছবিটা দেখি, আমরা এইভাবে ছবিটাকে দেখি, তাই না। এই জায়গাতে রয়েছে, এটা এরকম অংশ রয়েছে, এখান থেকে এরকম অংশ রয়েছে,
এটা লেন্স রয়েছে এটা এভাবে, ঠিক আছে। আর এখান থেকে এই জায়গাতে এইরকম অংশটা রয়েছে, এভাবে অংশটা রয়েছে, তাই না। এখানে এভাবে লেয়ারগুলো রয়েছে, একটা লেয়ারগুলো রয়েছে এভাবে, এখান থেকে এই লেয়ারটা রয়েছে, এইরকম অংশগুলো রয়েছে, ঠিক আছে। এইরকম অংশগুলো রয়েছে, এটা চোখকে কাটলে পরে সেই জিনিসটা আমরা দেখতে পাবো। বাইরেরটাকে কি বলছি আমরা? স্ক্লেরা। তারপরটাকে কি বলছি? করয়েড। তারপরটাকে কি বলছি? রেটিনা বলছি। এটা স্ক্লেরা, এটা করয়েড, এটা রেটিনা, ঠিক আছে। এদিকেও তাহলে থাই হবে। তাহলে কেমন সব থেকে বাইরের যা বর্ণিটা সেটা স্ক্লেরা, তারপরে করয়েড, তারপরে রেটিনা। এই অংশটা যেটা রয়েছে এটা অপটিক নার্ভ, এটা অপটিক নার্ভ, আমাদের ক্রেনিয়াল নার্ভ, এটা 3 নম্বর, ঠিক আছে। প্রথমটা ছিল অলফ্যাক্টরি, দ্বিতীয়টা অকুলোমোটর, 3 নম্বরটা হচ্ছে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ কিন্তু সেন্সরি নিউরন দিয়ে তৈরি, ঠিক আছে। আমাদের যে ক্রেনিয়াল নার্ভগুলো রয়েছে 3 রকমের হয় বলেছিলাম। কি হয়? একটা সেন্সরি হয়, ঠিক আছে, মানে অন্তর্বাহী হয়, বহির্বাহী হয়, মানে এফারেন্ট ডিফারেন্ট, একটা মিক্সড হয়। তো 12টার মধ্যে কেউ রয়েছে অন্তর্বাহী, কেউ বহির্বাহী, কেউ মিশ্র স্নায়ু রয়েছে। তো সেটা মনে রাখার একটা ট্রিক রয়েছে, ঠিক আছে। খুব সহজেই মনে থেকে যাবে, কিন্তু ওই ট্রিকটা বোঝাতে একটু সময় লেগে যাবে, যে সময়টা আমরা এখানে পাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, তো এই যেটা রয়েছে, তো এই 3টে লেয়ারের মধ্যে দেখো সবথেকে যে বাইরের যে লেয়ার যেটা রয়েছে না, তাকে স্ক্লেরা বলা হয়। স্ক্লেরাকে কি বলেছিলাম? ইনকমপ্লিট লেয়ার বলেছিলাম। কেন? কারণ স্ক্লেরাটাই এখান থেকে এটা স্ক্লেরা, কিন্তু ওইটাই সামনের দিকে যখন চলে আসে তখন তাকে বলছি আমরা কি? কর্নিয়া। এটাই কিন্তু কর্নিয়া, এটাই কর্নিয়া, ঠিক আছে। বাইরেরটা হচ্ছে স্ক্লেরা। দ্বিতীয় যে লেয়ারটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি? করয়েড। করয়েড এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। এই করয়েডটা এখানে এসে কনভার্ট হয়েছে কিসে? এখানে এসে কনভার্ট হয়েছে কয়েকটা অংশের মধ্যে। যেমন এটাকে সিলিয়ারি বডি বলা হয়, ঠিক আছে। সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির এই জায়গা থেকে তৈরি হয়েছে কি? সামনের দিকে অংশটা, যাকে বলছি আমরা আইরিশ বা কনিনিকা। আইরিশ বা কনিনিকা বলা হয় এটাকে, আইরিশ বা কনিনিকা, ঠিক আছে। আর এই যে আইরিশ বা কনিনিকার মাঝে যে ছিদ্রটা দেখা যাচ্ছে না, জায়গাটা, এইটাকে বলছি আমরা কি? পিউপিল বা তারারন্ধ্র, ঠিক আছে। তোমরা যখন কারো চোখের দিকে যখন তাকাও তাহলে কি দেখবে? আমি এখানে ড্রয়িং করার চেষ্টা করছি, যে মাঝখানে যে গোল অংশটা যেটা রয়েছে, ঠিক আছে, এইভাবে চোখটাকে দেখতে পাই আমরা, তাই না। তাহলে মাঝে কি দেখতে পাই? কালো রং রয়েছে, তাই না, এভাবে কালো রয়েছে। কালোটার মাঝখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে একটা কালো, আরও ডিপ কালো একটা রয়েছে। সেই কালো ডিপ অংশটা কিন্তু কে? পিউপিল বা যেটাকে তারারন্ধ্র বলছি। আর চারিদিকে যে কালোটা যেটা রয়েছে সেটাকে আইরিশ বা কনিনিকা বলা হয়, আইরিশ বা কনিনিকা বলা হয়। বুঝতে পারলে কথাটাকে? আর এইদিকে যে সাদা সাদা যে অংশটা দেখতে পাবে, এদিকে সাদা যে অংশটা রয়েছে চারিদিকে, সেটাকে চোখের সব থেকে বাইরের আবরণ, যেটাকে বলা হয় স্ক্লেরা বলা হয়। বুঝতে পারলে কিনা? অর্থাৎ এটাকে যদি ভালো করে যদি ফুলফিল যদি দেখতে হয় তাহলে এটাকে এইভাবে বোঝানো যেতে পারে। এটা কি রয়েছে? পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা, পেঁয়াজ, ঠিক আছে। এই পেঁয়াজটা একেবারে সেম কিন্তু আইবল স্ট্রাকচার, ঠিক আছে। এই পেঁয়াজটাকে কেটে ভালো করে দেখালে আয় সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে, মানে হয়ে যাওয়া উচিত। সেই সময়টুকু নেই, বারবার বলছি আমি তোমাদেরকে। তো এই যে পেঁয়াজটা যেটা রয়েছে সব থেকে যে বাইরের আবরণী দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে স্ক্লেরা। এই যে সব থেকে বাইরের যে আবরণ যেটা রয়েছে পেছনের দিকে, এটা বাদে কিন্তু, এই অংশটা বাদে, এটাই কিন্তু স্ক্লেরা। এটাকে যখন কেটে দেবো আমি, এটাকে যদি আমি এভাবে যদি কেটে দিই আমি, ঠিক আছে, এভাবে কেটে আমি যদি মাঝের অংশটা যদি নিই, এভাবে কেটে দিয়ে আমি যদি মাঝের অংশটা দেখাই তাহলে দেখো একেবারে সেম, দেখতে পাচ্ছ? সেম। এই যে উপর দিকেটা কি? উপর দিকে যেটা রয়েছে সেটাকে স্ক্লেরা, এই যে এটা স্ক্লেরা, এই যে এটা স্ক্লেরা, ঠিক আছে। কিন্তু আগে কেটে দেওয়ার আগে স্ক্লেরা কোথায় ছিল? দেখো চারিদিকে রয়েছে, চারিদিকে রয়েছে, সেই জন্য বলা হয় সব থেকে উপরের আবরণীটা রয়েছে স্ক্লেরা। আমি যদি স্ক্লেরাকে তুলে বাদ দিয়ে দিই, এই যে দেখো এখান থেকে স্ক্লেরা তুলে বাদ দিয়ে দিলাম, তাহলে নেক্সট কাকে পাবো আমি? কাকে পাবো? করয়েডকে পাবো। এই যে করয়েড, এটা আমার, এই যেটা আমার করয়েড, বুঝতে পারলে? এটা করয়েড অংশটা এটা। তাহলে আমি যদি পুরোটাকে যদি দেখি, আমি পুরোটাকে যদি তুলে বাদ দিই আমি, তাহলে কাকে তুলবো আমি? স্ক্লেরাকে, ঠিক আছে। উপর থেকে পুরোটা যেটা হালকাটা যেটা আছে পুরোটার সাথে তুললাম সেটা স্ক্লেরা। তারপর লেয়ারটা কাকে পাবো আমি? নিশ্চয়ই করয়েডকে পাবো আমি। কিন্তু আমরা ছবিতে এভাবে দেখতে পাই বলে হয়তো অনেক সময় পুরো ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। তাহলে সব থেকে বাইরের আবরণ স্ক্লেরা। বাইরে মানে শুধু এই দুই দিকে শুধু থাকে না, পুরোটার উপরে রয়েছে, ঠিক আছে। ঠিক সেভাবে করয়েড কিন্তু পুরোটার উপরে রয়েছে। বেশ, তো স্ক্লেরার পেছনটুকু হলো স্ক্লেরা, আর সামনেরটুকু অংশটা, এই যে এইটুকু যে অংশটা রয়েছে, এখানে কে রয়েছে?
এইটুকু অংশতে রয়েছে এখানে কে কর্নিয়া, ঠিক আছে, এই যে যেটা বলেছি কর্নিয়া, বোঝা গেল কথাটাকে, কর্নিয়া। কর্নিয়া তাহলে সব থেকে উপরের অংশটা, এটা সব থেকে বাইরের আবরণী পার্ট, কিন্তু এই বাইরের আবরণী পার্টের দুটো অংশ হয়ে গেল, পেছনের দিকে যেটা হলো সেটা স্ক্লেরা, সামনের দিকে যেটা হলো সেটা হচ্ছে কে কর্নিয়া। অর্থাৎ পুরোটার পার্ট যদি দেখি আমি, তাহলে 6 ভাগের মধ্যে 5 ভাগ পেছনে স্ক্লেরা, আর 6 ভাগের মধ্যে 1 ভাগ সামনে কর্নিয়া। এই স্ক্লেরাটা কিন্তু কি থাকে বলতো, অপেক, মানে আলো তার ভিতর দিয়ে যেতে পারে না, ঠিক আছে, অস্বচ্ছ। কিন্তু কর্নিয়াটা স্বচ্ছ। কর্নিয়াকে কারো চোখের সামনে তাকালে কর্নিয়াকে আমরা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ এটা এতটাই স্বচ্ছ যে ঠিক তার পেছনে কি রয়েছে, আইরিস রয়েছে। আইরিসের কালারটা কি কালো। সেই জন্য কোনো স্বচ্ছ বস্তুকে পিছনে কালো অংশ যদি রাখা যায়, কালো কিছু রাখা যায়, তাহলে এটাকে দেখতে পাবো না আমরা, কারণ এটা ট্রান্সপারেন্ট, আমরা সরাসরি ওই পিছনের কালো অংশটাকেই দেখতে পাবো। সেই জন্য এটা সাধারণত দেখা যায় না। এর উপরে একটা আবরণী থাকে, তাকে কনজাংটিভা বলা হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার এর পেছনে কে রয়েছে, লেন্স রয়েছে, লেন্স, ঠিক আছে। লেন্স কিন্তু আলো যখন প্রবেশ করে এই দিক দিয়ে, তখন এই দিক দিয়ে আলোটা এই তারারন্ধ্র দিয়ে লেন্সের উপরে পড়ে, লেন্স থেকে পেছনে গিয়ে রেটিনার উপরে পড়ে, বোঝা গেল কথাটাকে। 2 নম্বর যে লেয়ার বলেছিলাম সেটাকে করয়েড, ঠিক আছে। করয়েড কিন্তু হাইলি কি রক্তজালকপূর্ণ, ঠিক আছে, এটাকে ভাস্কুলার কোট কিন্তু বলা হয় থাকে। ভাস্কুলার মানে বুঝতে পারছো নিশ্চয়ই, যে দিক দিয়ে রক্তবাহগুলো প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এটা ভাস্কুলার কোট। এই করয়েডটাই পেছনের দিকে হচ্ছে 6 ভাগের 5 ভাগ করয়েড। সেই করয়েডটা সামনের দিকে এসে দুটো পার্টে ভাগ হয়েছে। কি কি? নাম্বার 1 সিলিয়ারি বডি, নাম্বার 2 হচ্ছে আইরিস। এই সিলিয়ারি বডির মধ্যে রয়েছে সিলিয়ারি পেশি, ঠিক আছে। সিলিয়ারি বডিতে কি রয়েছে, সিলিয়ারি পেশি রয়েছে। আর সেখান থেকেই কি হয়েছে, যে কিছু তন্তুর মতো অংশ বেরিয়ে গিয়ে কাকে ধরে রেখেছে, এই লেন্সটাকে ধরে রেখেছে, ঠিক আছে। এই তন্তুর মতো অংশটাকে কি বলা হয়, সাসপেন্সরি লিগামেন্ট বলা হয়, বা এটাকে বলা হয় জুনেলে অফ জিন, আদার্স নাম হচ্ছে জুনেলে অফ জিন। সামনের দিকে যে চেম্বারটা দেখতে পাচ্ছ, এই চেম্বারটাকে বলা হয় একুয়াস চেম্বার, এবং এখানে এক রকমের তরল পদার্থ থাকে, জলীয় তরল পদার্থ, তাকে বলা হচ্ছে কি একুয়াস হিউমর। এই ইকুয়াস হিউমরের তৈরি কিন্তু সিলিয়ারি পেশির যে প্রসেসরগুলো রয়েছে, সিলিয়ারি পেশির প্রসেসর থেকে, ঠিক আছে, তৈরি হয় এখানে। এবার পেছন দিকে যে বড় যে চেম্বারটা যেটা দেখা যাচ্ছে, এই পেছন দিকে বড় চেম্বার মানে কোনটা, এই যে পেছনে পুরো কর্নিয়া থাকলো, এটা সরি ভুল বললাম, রেটিনা থাকলো, আর সামনের দিকে যে লেন্সটা রয়েছে, এই জায়গাটা একটা পাতলা আবরণ দিয়ে কিন্তু ঘেরা থাকে, ঠিক আছে। এটাকে হায়ালয়েড বলা হয়, হায়ালয়েড বলা হয়। এই হায়ালয়েডের মধ্যে পুরো একটা জেলির মতো তরল পদার্থ থাকে, তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমর বলা হয়, ঠিক আছে, ভিট্রিয়াস হিউমর বলা হয়। তরল পদার্থ, এটা একুয়াস হিউমর, এটা ভিট্রিয়াস হিউমর, ঠিক আছে। ভিট্রিয়াস হিউমের কাজটা কি? ভিট্রিয়াস হিউমের কাজ হচ্ছে চোখের মধ্যে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা প্লাস নিউট্রিশন প্রোভাইড করা, ঠিক আছে। কাকে নিউট্রিশন দেয়? লেন্সকে নিউট্রিশন দেবে, হ্যাঁ। তারপরে এখানে ইকুয়াস হিউমর যেটা রয়েছে, সেই ইকুয়াস হিউমর ও লেন্সকে নিউট্রিশন দেবে। পেছনের দিকে যে অংশটা যেটা থাকলো সেটা রেটিনা। এই রেটিনাটা কি দিয়ে তৈরি? বলছে এটা স্নায়ুময় আবরণী কলা, আবরণী কলা স্নায়ু দিয়ে তৈরি এটা, ঠিক আছে। এই রেটিনাতে যে স্নায়ুগুলো থাকে, সেই স্নায়ুগুলো কিন্তু বাইপোলার, ঠিক আছে, দ্বিমেরু। আমি বলেছিলাম স্নায়ুর গঠন পড়তে গিয়ে এখানে বলেছিলাম, এবং সেখানে অবস্থানটা উল্লেখ করেছিলাম এর আগের ক্লাসে, ঠিক আছে, দ্বিমেরু, বাইপোলার। তো এই রেটিনাতে যে স্নায়ু কোষগুলো রয়েছে, এখানে বিভিন্ন রকমের স্নায়ু কোষ রয়েছে, সবই কিন্তু দ্বিমেরু মানে বাইপোলার, বিভিন্ন রকমের স্নায়ু কোষ রয়েছে। তার মধ্যে 3টা লেয়ার থাকে এখানে স্নায়ু কোষের, ঠিক আছে। প্রথম দিকের লেয়ার মানে এই বাইরের দিকে যে লেয়ারটা যেটা থাকে এইদিকে, সেটা হচ্ছে মডিফাইড কি রড কোষ অ্যান্ড কোন কোষ, 2 রকমের কোষ, রড কোষ এবং কোন কোষ। মাঝের একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে বাইপোলার নিউরন। আর তারপরে আরেকটা লেয়ার যেটা থাকে, সেটা হচ্ছে গ্যাংলিয়াল সেলের লেয়ার থাকে। এটা এই 3টা লেয়ার থাকে, ঠিক আছে। এবার ওদের যে অ্যাকশনগুলো যেটা রয়েছে, মানে অ্যাকচুয়ালি যেটা গ্যাংলিয়াল সেলগুলোর যে অ্যাকশনগুলো রয়েছে, সেই অ্যাকশনগুলো কিন্তু এদিক দিয়ে সব বেরিয়েছে কি হিসাবে, নার্ভ হয়ে,
অনেকগুলো অ্যাকশন মিলে নার্ভ তৈরি হয় বলেছিলাম, নার্ভ ফাইবার মিলে নার্ভ তৈরি হয়। সেই নার্ভটা এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় গিয়ে মিশেছে, মস্তিষ্কে অংশে গিয়ে মিশেছে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে গিয়ে মস্তিষ্কে গেছে, তাহলে এটাকে কি বলবো আমি, যে উদ্দীপনাটা এখান থেকে মস্তিষ্কে যাচ্ছে মানে অন্তর্বাহী, মানে সেন্সরি নিউরন। তাহলে বলতে পারি আমরা যে আমাদের যে অপটিক নার্ভ যেটা রয়েছে সেই অপটিক নার্ভটা কিন্তু অন্তর্বাহী নার্ভ, ঠিক আছে, সেন্সরি নিউরন দিয়ে তৈরি। তো রেটিনার এখানে কি হয়, যে আলোটা যেটা ঢুকে সেই আলোটা এটা তো স্বচ্ছ অংশ, এটা আলোটা ঢুকলো স্বচ্ছ অংশ দিয়ে গিয়ে লেন্সের উপরে গিয়ে পড়লো, লেন্স থেকে গিয়ে পড়লো রেটিনার উপরে। তো রেটিনার যে জায়গাতে আলোটা এসে পড়ে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে সেই জায়গাটাকে কি বলা হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে কি, ইয়েলো স্পট, কি বলা হয় এটাকে, পিতবিন্দু বলা হয়, বা বলা হয় এটাকে ইয়েলো স্পট বলা হয়, ইয়েলো স্পট বা পিতবিন্দু, বা এটাকে বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস, ঠিক আছে, বলা হয়ে থাকে। আর এই যে এখান থেকে এই স্নায়ুকোষের অংশ, এখান থেকে এটা স্নায়ুকোষের অংশগুলো মানে নিউরনের অংশগুলো গেল, এদিক থেকে কে ঢুকেছে, এদিক থেকে ঢুকেছে অপটিক নার্ভটা এদিক থেকে বেরিয়েছে। এই জায়গাটাতে বলছে এইরকম পজিশনে রড কোষ এবং কোন কোষ থাকে না, এইরকম পজিশনে রড কোষ এবং কোন কোষ থাকে না। এখানে যদি আলোটা গিয়ে যদি বস্তুর প্রতিবিম্ব যদি তৈরি হওয়ার চেষ্টা করে, এখানে কিন্তু বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে না। তাহলে যে জায়গাটাতে বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে না তাকে বলা হয় অন্ধবিন্দু বা বলা হয় ব্লাইন্ড স্পট বলা হয়ে থাকে, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এভাবে যদি দেখি আমরা যে চোখের বিভিন্ন অংশগুলোর মধ্যে এই যে স্বচ্ছ অংশ, এই স্বচ্ছ অংশে যেটাকে কর্নিয়া বলছি, এই কর্নিয়ার মধ্যে কিন্তু কোনো রকমের ব্লাড ভেসেল থাকে না, কোনো রকমের ব্লাড ভেসেল কিন্তু থাকে না। আইরিসের যে তারারন্ধ্র যেটা রয়েছে সেই তারারন্ধ্রটা কি হয়, যে কি পরিমাণে আলো ঢুকছে তার উপরে তারারন্ধ্রের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটা কম বেশি হয়, ঠিক আছে। এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে চোখের কিছু প্রবলেম রয়েছে। প্রবলেম বলতে কি, যে এই লেন্স যেটা বলছি, এই লেন্সের স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে। এই লেন্সের স্থিতিস্থাপকতা ধর্ম যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক সময় কি হয়, যে আমরা দূরের জিনিস ঠিকভাবে বা অনেকে কাছের জিনিস ঠিকভাবে আমরা দেখতে পাই না, ঠিক আছে। তো একমাত্র লেন্স রয়েছে যে প্রয়োজন বোধে নিজের কি করে, ওটা কি বলে, ওটাকে বক্রতা যেটা বলি আমরা, সেই বক্রতাটা কিন্তু চেঞ্জ করতে পারে, ঠিক আছে। একমাত্র লেন্সেরই সেই ক্ষমতাটা রয়েছে। তো আমরা এখানে পুরো লাইটের ঘটনাটাও আসবে। তোমরা ফিজিক্যাল সায়েন্সের যে লাইট চ্যাপ্টারটা পড়েছো, সেই লাইট চ্যাপ্টারে তোমরা জানো যে যত কাছের লেন্সের যেটা রয়েছে, লেন্স যত বেশি উত্তল হবে বা অবতল হবে, লেন্স যত বেশি উত্তল হবে, ঠিক আছে, কাছের যদি কোনো বস্তুকে যদি দেখতে চায় তাহলে কাছের বস্তুকে দেখতে গেলে পেছনের দিকে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হতে হয় তাহলে তার রিফ্লেকশনটা বেশি হবে, তাই না। কাছ থেকে লেন্স দিয়ে গেলে আলোর রিফ্লেকশন বেশি হতে হবে, আর দূর থেকে যদি কোনো বস্তুকে যদি দেখি তখন কি হবে, রিফ্লেকশনটা কম হবে। কেন কম হবে, কারণ এখানে সাসপেন্সরি লিগামেন্ট কাজ করে। যখন আমরা কোনো কাছের বস্তুকে দেখি আমরা, তখন কি হয়, লেন্সের বক্রতা বেড়ে যায়। লেন্সের বক্রতা বেড়ে গেলে লাইটকে বেশি রিফ্লেকশন হতে হবে সঠিকভাবে দেখতে গেলে। আর দূরের বস্তুকে যখন দেখি আমরা, তখন সাসপেন্সরি লিগামেন্ট এবং সিলিয়ারি পেশির সাহায্যে লেন্সের বক্রতাটা কমে যায়, মানে এর উত্তলতাটা কমে যায়। উত্তলতা যদি কমে যায় তাহলে যে আলোটা যাচ্ছে তার রিফ্লেকশন কম হতে হবে, ঠিক আছে, এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে কি হবে, বস্তুর প্রতিবিম্ব পড়বে। কিন্তু এই যে লেন্সের দূরের বস্তু এবং কাছের বস্তু দেখার সময় লেন্স যে নিজের বক্রতাটাকে পরিবর্তন করতে পারছে, এই স্থিতিস্থাপকতা ধর্মটা বয়সের সাথে সাথে বা বিভিন্ন কারণে নষ্ট হতে শুরু করে। তখন কি হয়, কাছের বস্তু কারো কারো ক্ষেত্রে দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। আবার অনেক সময় কি হয়, লেন্সের উপরে ছানি পড়ে, যেটাকে ক্যাটারাক্ট বলা হয়, ঠিক আছে। এটা নির্দিষ্ট বয়স, মানে খুব তাড়াতাড়ি এটা হয় না, 40 বছর 45 বছর 50 বছর পরে সেই ছানিটা পড়ে আর কি। তো কাছের বস্তু বা দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। তো যার কাছের বস্তু দেখতে অসুবিধা হয় এবং যার দূরের বস্তু দেখতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে দুটো রোগের নাম রয়েছে, একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াটা কি, যে
কাছের বস্তু দেখতে পাবে না। দেখতে পাবে না মিনস স্পষ্ট করে বুঝতে পারবে না, মানে কোনো বই পড়ছে হয়তো কাছ থেকে হয়তো বোঝা যাচ্ছে না লেখাগুলো, ঠিক আছে, তাকে বলছি কি হাইপারমেট্রোপিয়া। বোঝা গেল? হাইপারমেট্রোপিয়া। সে দূরের বস্তু কিন্তু দেখতে পাবে, স্পষ্ট দেখতে পাবে, কাছের পড়াগুলো ঠিকঠাক বুঝতে পারবে না, তাকে হাইপারমেট্রোপিয়া বলা হয়। ঠিক তার উল্টোটা হচ্ছে মায়োপিয়া। ঠিক তার উল্টোটা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে। তাহলে কাছের বস্তু যখন দেখতে গিয়ে অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে? তাহলে অসুবিধাটা এই কারণ হচ্ছে যে জায়গায় বস্তুর প্রতিবিম্ব পড়ার কথা সেই জায়গায় বস্তুর প্রতিবিম্ব পড়ছে না, পড়ছে কোথায়? বাইরে গিয়ে, ঠিক আছে। বস্তুর প্রতিবিম্ব কিন্তু রেটিনার পেছনে গিয়ে পড়ছে। রেটিনার পেছনে গিয়ে যদি পড়ে তাহলে কেন এরকম হচ্ছে? তাহলে নিশ্চয়ই যে চোখের যেটা উত্তলতা যেটা বলছি আমরা, মানে কনভেক্সিটি যেটা বলছি, কনভেক্স, সেই কনভেক্সটা কি হচ্ছে? কমে যাচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে। কাছের বস্তু দেখতে গেলে যতটা কনভেক্স থাকা উচিত ছিল সেটা হচ্ছে না, কমে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? কনভেক্স যদি কমে যায় তাহলে বস্তুর প্রতিবিম্বটা দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। সেই ক্ষেত্রে সেই পড়াগুলোকে লেখাগুলোকে ঠিকঠাক বুঝতে পারবো না। তাহলে যারা কাছের জিনিসটা পড়াগুলো বুঝতে পারে না ওদেরকে দেখবে মাঝে মাঝে যে একটু দূরে নিয়ে পড়ে, ঠিক আছে, বা মাথাটাকে একটু সরিয়ে দিলে পেছন দিকে। কেন? কারণ প্রতিবিম্বটা পেছনের দিকে পড়ছে, সেই কারণে এটাকে কি বলবো আমরা? হাইপারমেট্রোপিয়া। এই অসুবিধা থেকে দূর করার জন্য কি করা উচিত? বলে চশমা পড়বে। কেমন চশমা পড়বে? কেমন চশমা পড়বে? কি কারণে এটা হয়েছে? উত্তলতা কমে গেছে, সেই কারণে এই জিনিসটা হলো। লেন্সের উত্তলতা কমে গেছে বলে আমি কাছের জিনিসটা দেখতে পাচ্ছি না, তাই না? যেটাকে আমি হাইপারমেট্রোপিয়া বলছি। তাহলে ভালো করে দেখতে গেলে আমাকে কি করতে হবে? লেন্সের উত্তলতাকে বাড়াতে হবে, অর্থাৎ এমন চশমা পরবো যাতে আমার ওই চশমার গ্লাসের মধ্যে লেন্সটা উত্তল প্রকৃতির হয়, ঠিক আছে। তাহলে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যে চশমাটা ব্যবহার করা হবে সেটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হবে। ঠিক মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? মায়োপিয়ার ক্ষেত্রে কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে অসুবিধা হয়, ঠিক আছে। ওটাকে বলা হয় কি? মায়োপিয়াকে বলা হয় দূরবদ্ধ দৃষ্টি। যেহেতু দূরের বস্তুগুলোকে ঠিকঠাক দেখতে পাচ্ছে, কাছের বস্তুকে দেখতে পাচ্ছে না, সেই জন্য দূরবদ্ধ দৃষ্টি মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি বললাম? কাছের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে, ঠিক আছে। দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে হাইপারমেট্রোপিয়া, দূরের বস্তুকে ঠিকঠাক দেখতে পাচ্ছে না মায়োপিয়া, ঠিক আছে। তাহলে কাছের বস্তুকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিকটবদ্ধ দৃষ্টি। আর যার হাইপারমেট্রোপিয়া রয়েছে সে কাছের বস্তু দেখতে পাচ্ছে না কিন্তু দূরের বস্তু দেখতে পাচ্ছে, তাকে বলছি আমরা দূরবদ্ধ দৃষ্টি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা কাছের বস্তু দূরের বস্তু দেখতে পাচ্ছে না, তার মানে কি হয়েছে? ওদের ক্ষেত্রে লেন্সের উত্তলতাটা বেড়ে গেছে। তো লেন্সের মানে চোখের যে লেন্স, সেই লেন্সের উত্তলতাটা বেড়ে গেছে বলেই দূরের বস্তু দেখতে অসুবিধা হচ্ছে। কেন? কারণ সেই ক্ষেত্রে যে বস্তুর প্রতিবিম্বটা কাছে পড়ছে, সেই জন্য দূরের বস্তুটা দেখতে পাচ্ছে না। কাছে বলতে কার কাছে? রেটিনার সামনের দিকে পড়ছে, সেই জন্য দেখতে পাচ্ছে না। তখন সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। কেন? কারণ লেন্স বেশি উত্তল হয়ে গেছে, তাহলে ওটাকে ব্যালেন্সে আনার জন্য আমি অবতল লেন্সের চশমাটাকে ব্যবহার করব, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমাদের মোটামুটি বলা হলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে বলবে। আমার যে নাম্বারটা রয়েছে সেটা 9593957461, ঠিক আছে। আর এখানে আরেকটা তোমাদের একটা কোশ্চেন বলছি আমি, যে আমরা জানি চক্ষুদান, ঠিক আছে, চোখ দান করা হয়, তোমরা শুনেছো সেটা। আমার কোশ্চেন এখানে 4 নম্বর কোশ্চেন তোমাদের জন্য এটা, যে চোখের কোন অংশটাকে দান করা হয়, ঠিক আছে। তোমরা কি যদি জেনে থাকো আমাকে জানাবে এই নাম্বারে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারো, হোয়াটসঅ্যাপে করতে পারো, ফোন করেও বলতে পারো আমাকে যে চোখের কোন অংশটাকে দান করা হয়। চক্ষুদান বলতে চোখের কোন অংশটাকে বুঝি। আমি যতটুকু বললাম সেটা কিন্তু একটা একদম ব্রিফলি খুব সংক্ষেপে কিন্তু জিনিসগুলো বলা হলো, ঠিক আছে। অনেক জিনিস রয়েছে এখানে বোঝার জন্য, যেটা করার জন্য আমাদের হাতে সময় নেই, সেই জন্য এটা করতে পারলাম না, ঠিক আছে। এখানে অনেক জিনিস বোঝার রয়েছে, এখন অনেক জিনিস। পুরো জিনিস বুঝতে গেলে চোখ সম্পর্কে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পুরো ক্লাস যদি নেওয়া যায় তাহলে চোখ সম্পর্কে পুরো ডিটেল বোঝা যাবে। যাই হোক, যা বললাম তোমাদের সিলেবাস এগুলো রয়েছে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে, যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার, ঠিক আছে। ওকে।